আমরা যেটা করেছিলাম, আমরা একটা ফ্যাব্রিক, নিটেড ফ্যাব্রিক, সেটা সিঙ্গেল জার্সি, যে কোনো ফ্যাব্রিক যদি আমাদের সামনে আসে, আমরা সেই ফ্যাব্রিকটাকে লুপ খুলে নোটেশন ডায়াগ্রাম যদি পাই, কিভাবে পাবো সেটা প্র্যাকটিক্যালের বিষয়। এখন যদি আমরা সেরকম কোনো নোটেশন ডায়াগ্রাম পাই, তাহলে সেই ফ্যাব্রিকটা তৈরি করার জন্য মেশিনে কি ধরনের ক্যাম অ্যারেঞ্জমেন্ট এবং নিডল অ্যারেঞ্জমেন্ট করতে হবে সেইটা আমরা প্র্যাকটিস করেছিলাম, সেটা আন্ডারস্ট্যান্ড করার ট্রাই করেছিলাম। এখন দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন হচ্ছে যে আমরা এই নোটেশন ডায়াগ্রামটা কোথা থেকে পাবো, কিভাবে পাবো। আর একটা হচ্ছে যে কি বলে ওটাকে, মেশিনে আমরা জিনিসগুলোকে কিভাবে সেট আপ করবো। আমরা যেটা করেছিলাম সেটা হচ্ছে প্ল্যানিং, যে আমরা যদি কোনো একটা ফ্যাব্রিক আমাদের সামনে আসে, যেটা নোটেশন ডায়াগ্রামটা যদি আমরা এরকম হাতের কাছে পাই, তাহলে সেখান থেকে আমরা নিডল অ্যারেঞ্জমেন্ট এবং ক্যাম অ্যারেঞ্জমেন্ট করতে পারবো। নিডল অ্যারেঞ্জমেন্ট ছিল যে কোন নিডলটা কোন বাট পজিশনের হবে, আর ক্যাম অ্যারেঞ্জমেন্ট ছিল যে প্রতিটা বক্সে কোন ট্র্যাকে কোন ক্যাম বসবে, কতগুলো ট্র্যাক বসাতে হবে। তাহলে আমরা যেটা করেছিলাম, প্রথম যেটা করেছিলাম সেটা হচ্ছে নিডল অ্যারেঞ্জমেন্ট করেছিলাম। সেই নিডল অ্যারেঞ্জমেন্ট থেকে আমরা যে তথ্যটা পাই সেটা হচ্ছে কতটা ভিন্ন ভিন্ন বাট পজিশনে নিডল লাগবে এই কাপড়টা তৈরি করতে। আর 2 নাম্বার যে তথ্যটা পেয়েছিলাম নিডল অ্যারেঞ্জমেন্ট থেকে, সেটা হচ্ছে কত ট্র্যাকের ক্যাম বক্স ব্যবহার করতে হবে। আর ক্যাম অ্যারেঞ্জমেন্ট থেকে যেটা পেয়েছিলাম যে যত ট্র্যাকের ক্যাম বক্স এবং নাম্বার অফ ক্যাম বক্স, সেই ক্যাম বক্সের ক্যামগুলো কোন ধরনের ক্যাম দিয়ে বসাবো, কোন ধরনের ক্যাম দিয়ে সাজাবো, সেটা কি নিট ক্যাম, সেটা কি টাক ক্যাম, নাকি সেটা মিস ক্যাম। তো এই 3 ধরনের ক্যামের কোন কোন ক্যাম দিয়ে ক্যাম বক্সগুলো মানে অর্গানাইজ করব, সেইটা আমরা শিখেছিলাম। এর বাইরে কিছু আমরা এখনো শিখি নাই। এরপরে আমরা বলেছিলাম যে টাক লুপ বা মিস লুপ যখন হবে, তখন আসলে কি ঘটনা ঘটবে সেই সিচুয়েশনটা বোঝার চেষ্টা করছিলাম। তো এখন আমি যদি বলি যে আমাদের সামনে একটা ফ্যাব্রিক দেওয়া আছে, যেই ফ্যাব্রিকটা হচ্ছে নোটেশন ডায়াগ্রাম এইটা, কি ধরনের ফ্যাব্রিক? স্যার সিঙ্গেল জার্সি ফেব্রিক। সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক। ওকে, দুই একজন মাইক্রোফোন অন করেই রাখো যারা একটু রেসপন্স করবা, তাহলে বুঝতে সুবিধা হয়। নাহলে ক্লাসে রেসপন্স না পেলে যেটা হয়, আমি বুঝতে পারি না যে আসলে তোমরা শুনতেছো কিনা বা বুঝতেছো কিনা। 4-5 জন একটু মাইক্রোফোন অন করে রাখো, যাদের আশেপাশে নয়েজ কম। জি স্যার। মাইক্রোফোন অন করে রাখো। আচ্ছা, তাহলে এখন আমাকে বলো যে এই যে আমরা একটা ফ্যাব্রিক পেলাম, সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক, এখন কোথা থেকে নোটেশন ডায়াগ্রামটা আসবে সেই প্রশ্নের উত্তর হলো যে আমাদের বায়ার আমাদেরকে ডিজাইন দিয়ে দিবে। তাহলে বায়ারের দেখানো ডিজাইন থেকে আমরা কাপড় বানাবো। আর 2 নাম্বার কেস হইতে পারে যে বায়ার আমাদেরকে ফ্যাব্রিক দিয়ে দিবে যে আমার হুবহু এরকম ফ্যাব্রিক লাগবে, বায়ার ফ্যাব্রিক ডিজাইন বোঝে না। তো এখন সেই ক্ষেত্রে যেটা করতে হবে, ফ্যাব্রিকটাকে অ্যানালাইসিস করে আমাদের প্রথম কাজ হচ্ছে নোটেশন ডায়াগ্রামটা আইডেন্টিফাই করা। আর এই ফ্যাব্রিক খুলে নোটেশন ডায়াগ্রাম আইডেন্টিফাই করার জন্য আমাদের একটা আলাদা কোর্স দেওয়া আছে তোমাদের, নিটেড ফ্যাব্রিক অ্যানালাইসিস প্র্যাকটিক্যাল, অনলি প্র্যাকটিক্যাল। এই নিটেড ফ্যাব্রিক অ্যানালাইসিস, এটার থিওরি পার্টটা আমাদের এই নিটিং 2 তেই হবে, আবার নিটিং 2 এর প্র্যাকটিক্যালও নিটিং 2 এর থিওরি থেকেই হবে। তার মানে আমাদের একটা কোর্স থেকে 2টা প্র্যাকটিক্যাল হচ্ছে। তাহলে যেটা হচ্ছে যে আমরা কোনো একটা নোটেশন ডায়াগ্রাম পাচ্ছি, কিভাবে পাচ্ছি সেটা আমরা পরে দেখব। সামহাউ আমরা একটা নোটেশন ডায়াগ্রাম পাচ্ছি। তো নোটেশন ডায়াগ্রাম পাওয়ার পর আমাদের প্রথম কাজ হচ্ছে এই ফ্যাব্রিকটা বানাতে হলে
আমাকে একটা নিটিং মেশিন লাগবে, এটা আমরা সবাই বুঝতেছি। এখন এই নিটিং মেশিনে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে যে কি ধরনের নিডল সেট করা হবে এবং কি ধরনের ক্যাম অ্যারেঞ্জমেন্ট হবে, এই দুইটা জিনিস ইনফরমেশন আমার লাগবে। আদার্স জিনিসগুলো আসলে ভ্যারি করে না, যেমন ইয়ার্ন ফিডিং হবে, কতগুলো মানে কত পার্সেন্ট স্পিড হবে, কত স্পিডে চলবে, এগুলা মোটামুটি সব ফ্যাব্রিকের ক্ষেত্রে একই ভাবে ভেরিয়েশন হতে পারে, সেটা আমাদের ফ্যাব্রিক ডিজাইনের সাথে কোনোভাবেই সম্পর্কিত না, সেখানে প্রোডাকশন রিলেটেড, সেগুলো নিয়ে আমাদের আলাদা আলোচনা আসবে, এখন আপাতত ওগুলোর আমাদের প্রয়োজন নেই। আমার ডিজায়ার্ড ফ্যাব্রিক তৈরি করার জন্য প্রথম যে রিকোয়ারমেন্ট সেটা হচ্ছে নিডলগুলোকে কিভাবে সাজাবো এবং ক্যামগুলোকে কিভাবে সাজাবো। এইভাবে যদি সাজায় এবং সুতা ফিট করা হয় এবং যদি কাপড় বানানো হয় তাহলে আমার ডিজায়ার্ড ফ্যাব্রিকটা তৈরি হবে। তাহলে এখন বলো, সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক তৈরি করতে গেলে নিডল অ্যারেঞ্জমেন্ট কি হবে? সিঙ্গেল ট্র্যাক। সিঙ্গেল ট্র্যাক অবশ্যই, তার মানে নিডল অ্যারেঞ্জমেন্ট হবে 1 1 1 1, মানে সবই একই বাটের নিডল। ঠিক আছে? জি স্যার। ওকে। কারো যদি এরকম হয়, কারো এক বাটের নিডল নাই, স্টকে নাই, 2 বাটের নিডল আছে, বা 3 নাম্বার পজিশনের বাটের নিডল আছে, অথবা 4 নাম্বার পজিশনের বাটের নিডল আছে, তাহলে কি তারা ফ্যাব্রিক তৈরি করতে পারবে? স্যার তাহলে সবগুলোই ওই একই বাটের নিডল ইউজ করতে হবে। 4 নাম্বার বাটের যদি হয় তাহলে 4 নাম্বার বাটের ইউজ করব সবগুলো। ওকে, ভেরি গুড। তার মানে এই জায়গায় যদি কারো কনফিউশন থাকে যে না 1 নাম্বার বাট পজিশনে লাগবে, তাহলে কিন্তু মুশকিল, অনেকের থাকে, এইজন্য জিজ্ঞেস করেছি। তার মানে আমাদের সবগুলো নিডলের বাটের পজিশন সেম হবে। এখন সেটা 1 হতে পারে, সেটা 2 হতে পারে, সেটা 3 হতে পারে, সেটা 4 হতে পারে। পরীক্ষার সময় আমরা এই 2 3 4 কখনো লিখবো না, লিখবো 1, কারণ আমাদের পরীক্ষার সময় আমাদের স্টকের কোনো বিষয় নাই। কিন্তু যখনই আমরা ফ্যাক্টরিতে যাব তখন কিন্তু 1 বাটের নিডল নাই, 2 বাটের নিডল আছে, সেক্ষেত্রে আমার এখানে 2 হবে, নো প্রবলেম। সেক্ষেত্রে আমার ক্যাম বক্স যখন সাজাবো তখন 1 নাম্বার ক্যাম ট্র্যাকটা ফাঁকা রেখে 2 নাম্বার ক্যাম ট্র্যাকে ক্যাম দিব, কারণ আমার 1 নাম্বার বাট পজিশনে নিডল নাই, তাহলে আমার এখানে ক্যাম তো দেওয়ার প্রয়োজন নেই। বিষয়টা ক্লিয়ার, রাইট? জি স্যার। তার মানে সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক তৈরি করার জন্য সর্বনিম্ন এক ধরনের বাটের নিডল লাগবে। এখন এখানে আরো কিছু কেস আছে, সেগুলো আমরা আজকের ক্লাসের শেষে অথবা নেক্সট ক্লাসে আলোচনা করব। সেক্ষেত্রে এই সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক তৈরি করতে গেলেও অনেক সময় 2 বাটের নিডল বা 3 বাটের নিডল ব্যবহার করার প্রয়োজন হতে পারে। সো সেই কেসগুলো আমরা একটু পরে আলোচনা করব। এখন আপাতত আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে সর্বনিম্ন এক ধরনের বাটের নিডল হলেই আমাদের সিঙ্গেল জার্সি ফ্যাব্রিক আমরা তৈরি করতে পারবো। এরপরে যেটা লাগবে যে ক্যাম ট্র্যাক, যেই বাট পজিশনে নিডল ব্যবহার করা হবে সেই ক্যাম ট্র্যাকটা ক্যাম দিয়ে অর্গানাইজ করতে হবে, সেট করতে হবে। এরপরের কাজ হচ্ছে কতগুলো ক্যাম বক্স বসাবো। আমরা জানি যে যদি ডায়ামিটার হয় 30, তাহলে এখানে স্ট্যান্ডার্ড নাম্বার অফ ফিডার ফর সিঙ্গেল জার্সি হবে 90। তাহলে 90 ফিডার আমরা এখানে কি করব, অর্গানাইজ করব। 90টা ফিডার আমরা এখানে অর্গানাইজ করব, এইভাবে পরে 90 পর্যন্ত আসবে। এরপরে ডোর ক্যাম বক্স থাকবে, সেটাতে দিব কি দিব না সেটা টোটালটাই ডিপেন্ড করে স্ট্র্যাটেজির উপরে, আমি কোন স্ট্র্যাটেজি ফলো করব। তাহলে আমরা যেটা পাইলাম যে সর্বনিম্ন সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকটা তৈরি করতে গেলে সর্বনিম্ন কয়টা ক্যাম বক্স অ্যাক্টিভ রাখতে হবে? সর্বনিম্ন একটি স্যার। সর্বনিম্ন একটি। তার মানে যেহেতু সবগুলা কোর্স একই ধরনের, তার মানে যদি সর্বনিম্ন একটা ক্যাম বক্সও অ্যাক্টিভ রাখি তাহলেও আমার ফ্যাব্রিক বানানো যাবে, এবং সেক্ষেত্রে আমার যেটা হবে প্রোডাকশন কম হবে কিন্তু ফ্যাব্রিক হতে থাকবে, আস্তে 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 ফ্যাব্রিক হতে থাকবে। তার মানে হচ্ছে তখন আমার এখানে যত নাম্বার অফ ক্যাম বক্স বাড়াবো তখন প্রোডাকশন বাড়বে, বাট ডিজাইন ফ্যাব্রিক একই থাকবে। ওকে, তাহলে এইখান থেকে আমরা এবার সবাই একটু খাতা কাগজে কলমে লিখো, আমরা আরেকটা নতুন ফ্যাব্রিক বানানোর চেষ্টা করব।
আমরা মেশিন আর রাখবো না, আমরা সরাসরি ক্যাম বক্স রাখবো এখন থেকে। আমরা একটা নোটেশন গত ক্লাসেও করেছিলাম, সবাই একটু খাতায় তুলে এটার একটা নিডল অ্যারেঞ্জমেন্ট এবং ক্যাম অ্যারেঞ্জমেন্ট করার চেষ্টা করো। যার হয়ে গেছে সে হ্যান্ড রেজ করো। নিডল অ্যারেঞ্জমেন্ট এবং ক্যাম অ্যারেঞ্জমেন্ট। মেহেদী হাসান, হ্যাঁ তুমি বলো স্যার অ্যারেঞ্জমেন্ট কি করেছো? প্রথমটা স্যার বাট অ্যারেঞ্জটা প্রথমে 1, 1 তারপর 2, 2 তারপর 1, তারপর 1 তারপর 3, 3 তারপর 4। 4 1 2 1 3 4। ওকে, তাহলে এখান থেকে আমরা যে তথ্যগুলো পাই সেক্ষেত্রে প্রথম লাগবে আমাদের কতগুলো ক্যাম বক্স লাগবে এই ফ্যাব্রিকটা তৈরি করতে গেলে, সর্বনিম্ন কতগুলো ক্যাম বক্স লাগবে? স্যার 4টা লাগবে। 4টা লাগবে। কিসের বেসিসে তুমি পেয়েছো 4টা লাগবে? নাম্বার অফ কোর্সের উপর। নাম্বার অফ কোর্স, ভেরি গুড। তার মানে আমরা যখনই ক্যাম বক্সের হিসাবে আসব তখন আমাদের মাথায় রাখতে হবে যে কতগুলো ক্যাম বক্স, যতগুলো ক্যাম বক্স কতগুলো কোর্স, তার মানে যতগুলো কোর্স ততগুলো ক্যাম বক্স সর্বনিম্ন। ওকে ওকে, তাহলে এখন প্রতিটা ক্যাম বক্সে কতগুলো ট্র্যাক থাকতে হবে? 4টা। 4টা। এর কমে সম্ভব কোনোভাবে? না স্যার। এর কমে সম্ভব না। কেন সম্ভব না? স্যার এখানে তো বাট পজিশন স্যার 4টা, এর জন্য। ভেরি গুড। বাট পজিশন যদি 4টা হয় তার মানে হচ্ছে আমি যদি এইভাবে নিডল সাজাই 5টা নিডলে হচ্ছে রিপিট, তার মানে প্রথমটা 1 নাম্বার পজিশনের বাট, তারপরটা 2 নাম্বার পজিশনের বাট, তারপরটা আবার 1 নাম্বার পজিশনের বাট, তারপরটা 3 নাম্বার পজিশন, তারপরটা 4 নাম্বার পজিশন। তার মানে হচ্ছে নিডলগুলো 4টা ভিন্ন ভিন্ন পথে যাবে। তার মানে হচ্ছে ক্যামের মধ্যেও 4টা ভিন্ন ভিন্ন পথ তৈরি করতে হবে। ঠিক আছে? জি স্যার। ওকে, তাহলে এবার আমরা তৃতীয় ধাপে যদি যাই যে এই ক্যাম বক্স গুলো কোন ধরনের ক্যাম দিয়ে সাজাবো, তাহলে প্রথম ক্যাম বক্স দিয়ে শুরু করব নাকি প্রথম ট্র্যাক দিয়ে শুরু করব, কোনটা সুবিধা? ক্যাম বক্স। ক্যাম বক্স দিয়ে সুবিধা কার কাছে?
রিয়াদ হোসেন মুন। আচ্ছা, তাহলে তোমার কাছে ক্যাম বক্স দিয়ে সহজ, আমরা ক্যাম বক্স দিয়ে করতেছি, বাট আমি সবসময় নিডল ট্র্যাক দিয়ে সহজ লাগে আমার কাছে। স্যার ট্র্যাক দিয়ে সহজ, স্যার ট্র্যাক দিয়ে সহজ। সমস্যা নাই, দুই ভাবেই করতে পারবো। পরীক্ষার সময় আমরা কখনোই বুঝবো না যে কে কোন ভাবে করেছে। আচ্ছা, ট্র্যাক দিয়ে করলে যেটা হবে, 1 নাম্বার কোর্স, 2 নাম্বার কোর্স, 3 নাম্বার কোর্স, 4 নাম্বার কোর্স। 1 নাম্বার নিডল, প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা। তাহলে 1 নাম্বার নিডল যাবে এদিক দিয়ে। 1 নাম্বার নিডল প্রথমে এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, এই 4টা বসায় দিলেই, এই লাইনটা এইভাবে বসায় দিলেই কাজ শেষ। 2 নাম্বারটা এইভাবে, এইভাবে, আর এইভাবে 3 নাম্বার এইভাবে, এইভাবে 4 নাম্বার এইভাবে, এইভাবে, নো প্রবলেম। আচ্ছা, যেহেতু তোমরা করতে চেয়েছো ক্যাম বক্স অনুসারে, তাহলে আমরা বলবো 1 নাম্বার ক্যাম বক্স, 1 নাম্বার কোর্স। তাহলে 1 নাম্বার কোর্সের 1 নাম্বার নিডল কি তৈরি করছে? নিট। তাহলে এখানে কি দিব? স্যার কে কে। তারপরে স্যার কেই হবে, নিট হবে স্যার, কে তো হবে, সবগুলো কে হবে? নিট। সবগুলো কে হবে, যেহেতু 1 নাম্বার কোর্সের সবগুলো নিডল নিট লুপ তৈরি করছে। ওকে, তারপরে 2 নাম্বার ক্যাম বক্সে যদি আসি, তাহলে 2 নাম্বার ক্যাম বক্সে হবে 2 নাম্বার কোর্স। তাহলে 2 নাম্বার কোর্সের 1 নাম্বার নিডল কি তৈরি কে করছে? স্যার? স্যার কে নিট। ওকে, কে। তারপরে 2 এর 2 স্যার টি টাক। 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 তারপরে 2 এর 3 স্যার মিস। স্যার নেট। মিস। ও তিনের মিস মিস, হবে জি স্যার মিস। তারপরে 4 টাক। আর হবে টাক। টাক। এখানে এখনো যদি কারো মিস মানে কনসেপশনে কনফিউজ থাকো, তাহলে জিজ্ঞেস করতে পারো। কারো স্যার সমস্যা নেই। আছে সমস্যা? না স্যার। নির্দ্বিধায় বলবা, কারণ হচ্ছে আমরা কিন্তু সামনে যখন যাব, সুপারসনিক স্পিডে আমাদের কোর্স শেষ হয়ে যাবে। প্রথম দিকের কোর্সগুলো মনে হবে যে কি ব্যাপার, একই জিনিস বারবার পড়তেছি, কিন্তু শেষের দিকে দেখবা যে যারা এই জিনিসগুলো ভালোভাবে বুঝে নিয়েছো তাদের জন্য কোনো বিষয় না, কারণ তারপরে এগুলো আসলে আমার পড়ানোর কিছু না, এগুলো এমনিতেই পারবা। ওকে, তারপরে 3 নাম্বার ক্যাম বক্স, প্রথমটা কি হবে? স্যার টাক। টাক। টাক হবে। তারপরটা কি হবে? নিট। ঠিক হবে স্যার। নেট নিট হবে। তারপরটা কি হবে? মিস। ঠিক হবে মিস হবে। ওকে, তারপরটা কি হবে? নিট। ঠিক হবে স্যার। কে। হবে। ভেরি গুড। তারপরে 4 নাম্বার বলো। স্যার মিস। মিস। স্যার নিট। নিট। তারপর টাক। টি। টাক। তারপর মিস। মিস। এই জায়গায় যদি কারো সমস্যা না থাকে, তাহলে আমাদের আজকের এখানেই কিন্তু সিঙ্গেল জার্সির নিডল অ্যারেঞ্জমেন্ট, ক্যাম অ্যারেঞ্জমেন্টের চ্যাপ্টার ক্লোজ। এরপরে আমরা যেটা যাব, এটার পরের ধাপে যাব, সেটা হলো, আমি যদি একটু মুছে ফেলি এই জায়গাটা, প্রবলেম নাই তো? না স্যার। ওকে, এই জায়গাটা আমি মুছে ফেলতেছি, কারণ হচ্ছে আমাকে এখন এখান থেকে কিছু ক্যালকুলেশন করতে হবে। সেটা হলো, আমার একটা মেশিন আছে, ডায়ামিটার আছে 30, গেজ হচ্ছে 24, আমরা নিডল হিসাব করেছিলাম কত যেন, 2260। ওকে, তাহলে এখন এই 2260টা নিডলের মধ্যে 1 নাম্বার বাট পজিশনের নিডল কয়টা, 2 নাম্বার বাট পজিশনের নিডল কয়টা, 3 নাম্বার বাট পজিশনের নিডল কয়টা, 4 নাম্বার বাট পজিশনের নিডল কয়টা, হিসাব করো সবাই, কাগজে কলমে নিয়ে হিসাব করো। স্যার এটা কি রিপিট কে 4 দ্বারা ভাগ করলে হয়ে যাবে স্যার, মানে নিডল কে? দিয়ে কি ভাগ করতে হবে? না না 5 দিয়ে ভাগ করে একের 2 বার করলেই হবে। টোটাল নিডল হচ্ছে 2260। হ্যাঁ, এখন আমার এই 2260 না নিডলকে আমি 1 নাম্বার বাট পজিশনের নিব, নাকি 2 নাম্বার নিব, নাকি 3 নিব, নাকি 4 নিব, নাকি সবগুলা মিলাই নিব, নাকি 5 ভাগ করে সমান সংখ্যক নিব, কিভাবে নিব, সেই হিসাবটা বের করতে হবে। কারণ তোমাকে তো নিডল চাইতে হবে যে আমাকে 1 নাম্বার বাট পজিশনের এই কয়টা নিডল দেন, বা 2 নাম্বারের এই কয়টা নিডল দেন, তা না হলে তো তুমি পারবা না। স্যার 2:1:1:1 স্যার 1 নাম্বার লাগবে হচ্ছে 904টা স্যার। 1 নাম্বার 2 নম্বরে 452, 3 নম্বরে 452, 452, 452। তারপর 52 স্যার। তারপর 3 নম্বরে 452। 452। টোটাল কত হয়?
2260 2260 স্যার। হয়েছে 2260? জি স্যার। জি স্যার। ভেরি গুড। স্যার আমি যদি এরকম করি স্যার যে প্রত্যেকটাতে 565টা করে দিই, তাহলে 565টা করে দিই, তাহলে তো 4টা পজিশনে স্যার ইয়ে হয় স্যার, সমান সংখ্যক নিডল থাকে। এখানে রিপিট কিন্তু 5টাতে, রিপিট 5টাতে হতে 1 নাম্বার বাট নিডল 2বার আসছে, ওটা দিলে হবে না মনে হয়। হ্যাঁ 500 যদি করে দাও তুমি, 500 কয়টা দিবা? 565টা স্যার। 540 আর হলো আরো 60, 546টা লাগতেছে নাকি? 65টা স্যার। 565টা, ওকে 565টা লাগতেছে। তুমি যদি সমান ভাগে ভাগ করো, তুমি 4 ভাগে ভাগ করবা, তাই তো? কারণ 4 বাটের নিডল। তো এখানে করতে গিয়ে যেটা বিপদে পড়বা সেটা হলো তুমি 1 নাম্বার বাট পজিশন দিলা এখানে, 2 নাম্বার দিলা এখানে, আবার 1, আবার 3, আবার 4, এভাবে দিতে গিয়ে দেখবা যে একটা সময় গিয়ে তোমার 1 নাম্বার বাট পজিশনের নিডল শেষ হয়ে গেছে, কিন্তু 2, 3, 4 এগুলা রয়ে গেছে। কারণ হচ্ছে আমাদের আসল রিকোয়ারমেন্ট হচ্ছে 1 নাম্বার বাট লাগবে হচ্ছে 904টা, কিন্তু তুমি আনছো হলো 565টা। সেক্ষেত্রে তুমি এই জায়গাটুকু আর নিডল সাজাইতেই পারবা না, এবং এই জায়গার যদি তুমি আবার শুধু 2, 3, 4 দিয়ে সাজাও, তাহলে রিপিট মিলবে না স্যার। ফ্যাব্রিকটা ভুল হবে। এখন আমরা একটা ইন্টারেস্টিং কাজ করব। মনে করো কেউ একজন ওই যে নেসারের মতোই 565টা নিডল 1, 565টা 2, 565টা 3, 565টা 4 নাম্বার বাট পজিশনের নিডল সে নিয়ে আসছে। নিয়ে আসার পর এবার সে যখন দেখতেছে যে মিলে না, তখন সে কি করলো, নিডল অ্যারেঞ্জমেন্টটা চেঞ্জ করে ফেললো, কারণ এই নিডল অ্যারেঞ্জমেন্টে তো সে মিলাইতে পারতেছে না। তো তখন সে কি করলো, নতুন একটা নিডল অ্যারেঞ্জমেন্ট সে করলো। সে কি করলো, 1, 2, 3, 4, যেহেতু 4 বাটের নিডল সমান সমান আসছে, তাহলে সে কি করলো 1, 2, 3, 4 এভাবে করে নিডল সাজাইতে থাকলো। এখন এভাবে যদি নিডল সাজায়, তাহলে যে ফ্যাব্রিকটা তৈরি হবে আর আমাদের যে রিকোয়ার্ড ফ্যাব্রিক, দুইটা কি সেম হবে? না স্যার, মিলবে না স্যার। মিলবে না। তাহলে কি ফ্যাব্রিকটা তৈরি হবে আর কোথায় মিলবে না আমরা একটু দেখি। যেহেতু এটা 4টা ওয়েলসে রিপিট হবে, তাহলে তার মানে আমাদের যে ফ্যাব্রিকটা সেটা ছিল 5টা ওয়েলসে রিপিট, তাহলে প্রথমেই হচ্ছে মিললো না। তারপরে যেটা হবে যে প্রথম কোর্স সে ঠিক মতোই তৈরি করবে এই ক্যাম অনুযায়ী, কারণ ক্যাম তো সে চেঞ্জ করে নাই, শুধুমাত্র নিডল অ্যারেঞ্জমেন্টে চেঞ্জ করছে। তাহলে দ্বিতীয়তে কি হবে, গিয়ে নিট টাক, তারপরে হয়ে যাবে মিস, তারপরে হয়ে যাবে টাক, তারপরে হবে টাক নিট মিস নিট, তারপরে হবে মিস নিট, তারপরে টাক মিস। তাহলে এখন দেখো আমরা বানাতে একটা কোর্স ফ্যাব্রিকটা, একটা ওয়েলস মিস যাবে স্যার। এই ফ্যাব্রিকটা, তাহলে এখন এই ফ্যাব্রিকটা তো আমাদের বায়ার নেবে না, কারণ তার অর্ডার হচ্ছে এই ফ্যাব্রিক। তো সেক্ষেত্রে আমরা যদি এই যে নিডল অ্যারেঞ্জমেন্ট গণহারে হিসাব করি যে না 4 বাটের নিডল 2260টা, তাহলে প্রতি বাটের 565টা করে নিডল দেন, তাহলে এইরকম ভাবে নিডল চাইলে পরে আমরা রিকোয়ার্ড ফ্যাব্রিকটা বানাতে পারবো না। নেসার তুমি কি বুঝতে পেরেছো? জি স্যার, বুঝতে পেরেছি। যদি বুঝতে পেরে থাকো তাহলে আর কারো কি এরকম কনফিউশন আছে? যদি না থাকে তাহলে আমরা এই যে পরের ধাপে যাব। তাহলে আমরা নিডলের হিসাবটা করে ফেলেছি যে রিকোয়ার্ড ফ্যাব্রিক তৈরি করতে গেলে আমার কোন বাটের নিডল কয়টা করে লাগবে সেই হিসাবটা করতে হবে। এখানে শুধু সংখ্যা লেখা আছে, হিসাবটা কিভাবে আসবে? খুব সহজ। ছোটবেলায় আমরা কি করেছি, ঐকিক নিয়ম করেছি, অনুপাতের মান নিয়মে অনুপাতের অঙ্ক করেছি। এখানে রিপিট হচ্ছে 5-এ, তার মানে 5টা 5টা করে রিপিট হতে থাকবে। তাহলে 5টার মধ্যে 1 নাম্বার বাট পজিশন লাগে হচ্ছে 2টা, তাহলে 2260টা নিডলের মধ্যে কয়টা লাগবে? এরকম করে 904 আসবে, এখানে আসবে 1/5 ইন্টু 2260, এভাবে সবগুলোই আসবে। কারো কনফিউশন আছে? থাকার কথা না, তারপরেও যদি থাকে
প্লিজ। 9। আচ্ছা, কনফিউশন নাই তো আর কেউ বুঝতে করবে পারছি। না। হ্যাঁ, শোভন বলো। স্যার বুঝতে পারছি স্যার এটা। ওকে, ভেরি গুড। যদি বুঝতে পেরে থাকো তাহলে নিডল নিয়ে আমাদের আর কোনো ঝামেলা নাই, তাহলে আমরা নিডলের হিসাবটা করতে পারবো যে কোনো ক্রিটিক্যাল সিচুয়েশনে। আচ্ছা, আমি যদি এখন বলি যে এখানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন তৈরি করি, সেটা হলো 2260টা নিডলের মধ্যে যদি নিডল অ্যারেঞ্জমেন্টটা এরকম হয়, নিডল অ্যারেঞ্জমেন্টটা হচ্ছে, দাঁড়া এক মিনিট, 1 2 1 3 1 4, এইটা যদি নিডল অ্যারেঞ্জমেন্ট হয় আর টোটাল নিডল সংখ্যা যদি 2260 হয়, তাহলে 1 2 3 4 এই 4 বাটের নিডল কয়টা কয়টা করে লাগবে একটু আমাকে হিসাব করে দেখাও তো। সবাই হিসাব করো, একজনে বলো। হয়নি? স্যার এক্ষেত্রে তো পূর্ণ সংখ্যা আসে না। আচ্ছা, তো সেটা তো কেউ কোশ্চেন করো নাই, তাহলে এখন সমাধান দাও যেহেতু কোশ্চেন করো নাই আগে। স্যার হয় স্যার একটা বার স্যার আমরা দুইটা নিডল বাড়াই দিব অথবা কমাই দিব, এইভাবে তো করতে পারি। স্যার হয় 2টা নিডল বাড়াইতে হবে বা 4টা নিডল কমাইতে হবে। সুযোগ আছে মেশিনের মধ্যে বাড়ানোর কমানোর? স্যার কমানো যাবে স্যার। কমানো যাবে, বাড়ানো যাবে না, তাই তো? শিওর না স্যার। বাড়ানোর কোনো সুযোগ আসলে নাই, আমি তোমার সাথে এগ্রি করতেছি। এখন কমাবা কিভাবে তাই বলো। স্যার 4টা কমাইলে স্যার হচ্ছে একদম মিলে আর কি, 4টা নিডল যদি কমাই। আমার যদি এটা সিলিন্ডার হয়, আমি দিতে 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 গিয়ে দেখা যাবে কি হবে, 6, এটা যেহেতু নিডলের রিপিট হচ্ছে 6, তাহলে আমি যদি 6 দিয়ে 2260 কে ভাগ করি তাহলে কি আসতেছে, 4 3 6 18, 373 সামথিং আসবে স্যার। 46, তাহলে 6 6 7 42, থাকতেছে হলো 2, তারপরে আসতেছে 0 3 6 18, অবশিষ্ট থাকতেছে 2। তার মানে 2258 নাম্বার নিডলে গিয়ে আমার একটা রিপিট শেষ হবে, আরো 2টা নিডল বাকি থাকবে। এখন এই 2টা নিডল আমি যদি 1 2 শুরু করি তাহলে আমার পুরো রিপিট কমপ্লিট হবে না, ওইখানে একটা রিপিট ভেঙে যাবে। আর যদি ফাঁকা রাখি তাহলেও ফাঁকা থাকবে। এখন এই 2টা কেস, একটা হচ্ছে আমি যদি 1 2 বসায় দেই তাহলে কি ঘটনা ঘটবে, আর যদি ফাঁকা রাখি তাহলে কি ঘটনা ঘটবে, এই 2টা কেস কে এক্সপ্লেইন করতে পারবে? এনিওয়ান? স্যার 1 2 যদি রাখি স্যার তাহলে আপনার ফেব্রিকে একটা মার্ক আসবে স্যার, মানে লাস্টে গিয়ে ওই পয়েন্টে একটা মার্ক আসবে স্যার। আচ্ছা, আর যদি স্যার 1 2 না রাখি তাহলে স্যার এটা আমি শিওর না স্যার, হয়তো মিসলুপ তৈরি হতে পারে স্যার। আচ্ছা, আর কেউ বলবে? কে বললো, উত্তর কে দিল? স্যার আমি স্যার স্যার তানজিল তানজিল। ইসলাম, আইডি 3, ভেরি গুড, জি সুন্দর স্যার, দিয়েছো। জি স্যার 1 2 কে মিসলুপ করে দিলেই স্যার হচ্ছে মানে ঠিক হয়ে যাবে আর কি। 1 2 দিবা নাকি 1 2 ফাঁকা, মানে ওই জায়গাটা ফাঁকা রাখবা? স্যার 1 2 দিব, দিয়ে স্যার হচ্ছে মিসলুপ দিয়ে দিব আর কি, মানে যে বারটা যে স্যার মিস পজিশন দিয়ে দিব আর কি, তাহলে এই হয়ে যে যাবে। একটা কথা কইলা, কে কইছে এটা দেখি? সাফওয়ান সজীব। জি স্যার। আচ্ছা, তাহলে তোমার কথায় আবার নতুন কোশ্চেন আসলো, কিছু মনে করবা না। হ্যাঁ, তুমি যদি
ওই জায়গায় নতুন করে আবার মিসলুপ দিতে চাও ওই ফ্যাব্রিকের শেষ মাথায়, তাহলে ওই নিডলগুলোর বাট পজিশনই কিন্তু আলাদা হয়ে গেছে। 1-2 দিলে তো 1-2 এর মতো ওয়েলস তৈরি হবে। এখন তুমি যদি চাও 2259 আর 2260 নাম্বার নিডেল এই দুইটাতে মিস লুপ দিবা, তাহলে ক্যাচাল আছে, সেক্ষেত্রে 1 আর 2 নাম্বার বাট পজিশনের বাট দিতে পারবা না, তখন তোমাকে 5 নাম্বার বাট পজিশন দিতে হবে, যেহেতু এরা দুটো সেম। স্যার এখানে মিস মানে স্যার হচ্ছে যে নিডল দুটাকে ইনঅ্যাক্টিভ করে দেবো আর কি। ইনঅ্যাক্টিভ যদি করো তার মানে কি এই নিডল গুলো কখনোই লুপ তৈরি করবে না। জি স্যার, ইনঅ্যাক্টিভ কেমনে করবা? ইনঅ্যাক্টিভ করার ওয়ে কি? নিডলকে ইনঅ্যাক্টিভ করার ওয়ে কি? স্যার নিডলকে ইনঅ্যাক্টিভ করার ওয়ে হচ্ছে স্যার সে হচ্ছে আপনার সুতা নিবে না, মানে হচ্ছে স্যার মিস ক্যাম দিয়ে দিলেই তো ইনঅ্যাক্টিভ হয়ে গেল। মিস ক্যামকে দিয়ে দেবো আর কি। হ্যাঁ, ক্যাম ইউজ করে মিস ক্যাম এখানে তো ক্যামের কোনো প্রশ্নই আসতেছে না, আমার প্রশ্ন তো নিডল নিয়ে, এখনো তো আমরা ক্যাম বসাই নাই। এই যে 2259 নাম্বার এবং 2260 নাম্বার নিডল কোন ক্যামের ভিতরে থাকবে কে জানে, কারণ এরা তো ঘুরতে থাকবে, এরা প্রত্যেকটা ক্যামের ভেতর দিয়েই যাবে। সো তুমি যদি বলো যে না আমি 90 স্যার নাম্বার, এরা কি ডোর ক্যামের ভিতরে থাকবে স্যার? হ্যাঁ এরা কি স্যার ডোর ক্যামের ভিতরে থাকবে? কে প্রশ্ন করছে এটা? নাইম। নাইম স্যার। ওকে নাইম, আমার একটা কোশ্চেনের অ্যানসার দাও, তাহলে তুমি তোমার কোশ্চেনের অ্যানসার পাবা। সেটা হলো এই যে 2259 এবং 2260 নাম্বার নিডেল এই দুইটা নিয়েই তো আমাদের ঝামেলা। এই দুইটা নিডেল কি এক জায়গায় বসে থাকবে সিলিন্ডারে, নাকি সিলিন্ডার যখন মুভ করবে তখন তারা 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার সকল ক্যাম বক্সের ভিতরে যাবে? সকল ক্যাম বক্সের ভেতরে যদি যায় তাহলে ইন্ডিভিজুয়ালি আমরা ওই দুইটা লুপকে ওই দুইটা নিডলকে যদি ইনঅ্যাক্টিভ করতে চাই, তাহলে আমার নোটেশন ডায়াগ্রামটা এরকম দাঁড়াবে যে সম্পূর্ণ জায়গা এরকম হবে, 2259 এবং 60 আসবে এরকম। তাহলে এরকম যখন হবে তাহলে ভিন্ন একটা ওয়েলস তৈরি হলো, দুইটা একই রকম ভিন্ন দুইটা ওয়েলস তৈরি হলো। এখন এই ওয়েলস তো যদি 1 নাম্বার বাট পজিশন দাও তাহলে এরকম ওয়েলস তো সে জীবনও তৈরি করবে না, কারণ 1 নাম্বার বাট পজিশনের নিডল সে এরকম একটা ওয়েলস তৈরি করবে, এটা আমরা আগেই ডিফাইন করে দিয়েছি আমাদের নিডল অ্যারেঞ্জমেন্টের নিয়ম অনুযায়ী। আমরা কিন্তু এইখানে এসে আর 1 নাম্বার যাবে, বুঝছস নাই? শিবত আচ্ছা যদি ফিডার না দেয় ওই দুটো নিডলের মধ্যে, ওই দুটো নিডল তো পাস করতে ফিডার না দিলে কিন্তু ওটা পাস করলে সুতা তো টাইনে আনবে, বুঝছস না? ফিডার না দিলো এত কিছু বুঝতেছে, আমি তো বাট পজিশনে বুঝতেছি না শালারা। আচ্ছা স্যারের ভাগটা একটু সমস্যা আছে না? আমি প্রথম ক্লাসেই বলেছি যে যার যত কনফিউশন একেবারে উইদাউট এনি হেজিটেশন বলতে হবে, কারণ হচ্ছে আমি আসছি সমাধান করার জন্য ইনশাআল্লাহ। আমি একবার না বুঝাইতে পারলে 10 বার বুঝাবো, 10 বারে না বুঝাইতে পারলে 100 বার বুঝাবো। আমার কাজ হচ্ছে তোমাকে বোঝানো, যে বুঝতে চায়, ঠিক আছে? কিন্তু তুমি যদি চুপ করে বসে থাকো আমি তো বুঝতে পারবো না যে তুমি বোঝো নাই। আমি কিন্তু রেসপন্স নিচ্ছি যাদের তারা বুঝতে পেরেছে, তা আমি আগায় যাচ্ছি। আমাকে আগায় যাইতে দিলে তুমি বিপদে পড়বা। হ্যাঁ বলো, এবার একজন একজন করে প্রবলেমগুলি বলো। স্যার ওই যে আমার প্রবলেম ছিল স্যার, ওটা কি ডোর ক্যামে থাকবে কিনা ওটা বুঝাইতেছিলাম স্যার। ওই দুটো নিডল কি স্যার আমরা ডোর ক্যামে দিব না? থাকবে কিনা এই কোশ্চেনের অ্যানসার কি পেয়েছো তুমি? স্যার মাঝখানে আপনার নেটটা একটু ঝামেলা করছিল, আমার নেটটা ডিসকানেক্ট হয়ে আবার কানেক্ট হইছে। হ্যাঁ তো ওই মাঝখানে কথাটা শুনতে চাচ্ছিলাম, সেটা আবার বলছি, আমি আবার বলতেছি। আমরা যে নিডলগুলোকে সিলিন্ডারে বসাবো, দেখো খুব ঠান্ডা মাথায় দেখো। আচ্ছা এর আগে আমি যখনই রিকানেক্ট হলো কেউ একজন বলতেছিল যে সে বাট পজিশনে বুঝে নাই, সে কই চলে গেল কেন? না বুঝলে তো বলতে হবে কোথায় আছে সে। আমি গতকালকে ক্লাসটা করতে পারি না নেট প্রবলেমের জন্য, এর জন্য আমি বুঝি নাই স্যার বাট ও পজিশন। আচ্ছা, তাহলে তুমি একটু বোঝার চেষ্টা করো, আমি তোমাকে অবশ্যই বোঝানোর চেষ্টা করব। আর লাস্ট ক্লাসের ভিডিওটা রেকর্ডিংটা আমি চেষ্টা করব আজকে দেওয়ার জন্য ইনশাআল্লাহ, গুগল ক্লাসরুমে দিয়ে দিব ইনশাআল্লাহ। ধন্যবাদ স্যার। ওকে, তাহলে আমরা যে আলোচনায় ছিলাম সেটা হচ্ছে যে আমাদের একটা সিলিন্ডার আছে, সেই সিলিন্ডারের মধ্যে আমাদের 2260টা নিডল বসানোর জায়গা আছে। এই জায়গায় কারো কনফিউশন আছে? না স্যার। ওকে, ভেরি গুড। তাহলে এখন এই নিডলগুলো যখন আমরা বসাবো তখন আমরা
আমাদের নিডল অ্যারেঞ্জমেন্ট লাগবে, যে কিভাবে নিডল গুলো বসাবো। এখন এই নিডল গুলোর মধ্যে আমরা লাস্ট ক্লাসে পড়েছিলাম যে আমাদের বিভিন্ন বাট পজিশন আছে। যেমন আমাদের এখানে 6টা নিডলে রিপিট, তার মানে 6টা নিডল বসানোর পরে আমার একটা রিপিট কমপ্লিট হবে। এরকম ভাবে আমি বসাতে থাকবো এই সিলিন্ডারের চারপাশে। প্রথমে হবে 1 নাম্বার পজিশন, তারপরে 2, তারপরে আবার 1, তারপরে আবার 3, আবার 1, তারপরে 4। এইভাবে নিডলগুলো বসবে। কেন এইভাবে নিডলগুলো বসবে সেটা আমরা প্রথম দিকের একটা দুইটা ক্লাস আলোচনা করেছি, যেখান থেকে আমরা শিখেছি যে যে কোনো ফ্যাব্রিকের ডিজায়ার্ড ফ্যাব্রিক বানানোর জন্য নিডল অ্যারেঞ্জমেন্ট কিভাবে করতে হয়। অলমোস্ট নাম্বারিং সিস্টেমে ড্রাফটিং প্ল্যান, আর কিছুই না। আমরা এফএসডি তে ড্রাফটিং প্ল্যান অনেক করেছি, সেম মেথড সেম প্রসিডিউর। এখানে আপ এন্ড ডাউন না থেকে ভিন্ন ধরনের লুপ, ওখানে শুধু আপ এন্ড ডাউন, এখানে আবার নিট টাক মিস থাকে, এই আর কোনো পার্থক্য নাই। তাহলে এখন যেটা আমরা পাইলাম সেটা হচ্ছে যে আমরা একটা নিডল অ্যারেঞ্জমেন্ট দিয়েছি যেটা রিপিটে 6টা নিডল। 6টা নিডল যখন হবে তখন আমরা যেটা দেখলাম যে আমরা যদি 1 থেকে সাজানো শুরু করি তাহলে 1 2 3 4 5 6 6 নাম্বার পজিশন পর্যন্ত আমার একটা রিপিট কমপ্লিট হবে। এরপর আবার 6 6 6 6 6 করতে 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 2258 নাম্বার নিডল পজিশনে এসে আমার রিপিটটা কমপ্লিট হয়ে যাবে। তারপরে আরো 2টা ট্রিক থাকবে। এখন এই 2টা ট্রিকের মধ্যে নিডল গুলো কি বসাবো, যদি 1 আর 2 বসাই তাহলে আমার রিপিটটা ভেঙে গেল এবং সেখানে একটা মার্ক আসবে। আর যদি ফাঁকা রাখি তাহলে কি হবে, এই 2টা জায়গায় আমাদের এখন প্রশ্ন। এখন একজন উত্তর দিয়েছে যে যদি আমি নিডল বসাই তাহলে এখানে 1 আর 2 এর মতো ওয়েলস তৈরি হবে, কিন্তু যেহেতু 1 2 তৈরি হওয়ার পর আবার 1 2 আসবে, তার মানে একটা ইউনিফর্ম না পেয়ে আমরা ওই জায়গায় সিলিন্ডারের ওই জায়গায় 2259 এবং 60 নাম্বার নিডলের ওই পজিশনে একটা মার্ক দেখতে পাবো, একটা ভিন্ন ধরনের ডিজাইনের একটা মার্ক দেখতে পাবো, বাট ফ্যাব্রিক হবে, কোনো সমস্যা হবে না। দ্বিতীয় কেস হচ্ছে যদি নিডল ফাঁকা থাকে তাহলে কি হবে, যদি ফাঁকা রাখলে কোনো সমস্যা হবে না তো স্যার? হ্যাঁ স্যার, ফাঁকা রাখলে কোনো সমস্যা হবে না, কারণ ওই ওই যেখানে শেষ হয়ে যাবে তারপর থেকে আবার নতুন একটা রিপিট শুরু হবে। তো ফাঁকা রাখলে কোনো সমস্যা হবে না। এই যে আমরা যে এখানে এঁকেছি এই ঘটনাটা ঘটবে যদি নিডলগুলো ফাঁকা রাখি। তার মানে হচ্ছে এই সুতাটা এখানে নিডল পাবে না, এখানেও নিডল পাবে না, কিন্তু আবার 1 নাম্বার পজিশনে গিয়ে নিডল পাবে। তখন এই 1 নাম্বার পজিশন আবার 1 এর মতো করে লুপ তৈরি করবে। তাহলে এখানে যেহেতু নিডল পাইলো না, বাকিরা সবাই পাচ্ছে। আমরা মিস লুপ তৈরির যে ঘটনা গতদিন এক্সপ্লেন করেছিলাম সেখানে আমরা বলেছিলাম যে তখনই মিস লুপ তৈরি হয় যখন তার আশেপাশে নেইবাররা লুপ তৈরি করে কিন্তু সে পায় না। কিন্তু যদি কেউই লুপ না তৈরি করে তখন কিন্তু আর লুপ তৈরি হবে না। তাহলে অনেকেই আমাকে ওই যে মিস ক্যামবক্স ইনঅ্যাক্টিভ করার যে মেথড, সেই মেথড বলেছে যে আমরা এই জায়গায় 2টা নিডল দিব এবং তাদেরকে ইনঅ্যাক্টিভ করব। নিডলকে ইনঅ্যাক্টিভ করার কোনো ওয়ে নাই, ঠিক আছে? নিডলকে ইনঅ্যাক্টিভ করতে হলে সকল নিডল ওই 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 কোর্সে সকল নিডলকে ইনঅ্যাক্টিভ করা যায়, ওই একটা কোর্সের সকল নিডলকে ইনঅ্যাক্টিভ করা যায়, কিন্তু একটা ওয়েলসের সকল নিডল মানে একজন নিডলকে ইনঅ্যাক্টিভ করতে হলে হয় তাকে তুলে ফেলে দিতে হবে অথবা হচ্ছে সেখানে ভিন্ন বাটের নিডল ব্যবহার করতে হবে। এখন যেহেতু আমার 4 নাম্বার বাট পজিশন পর্যন্ত ব্যবহার হয়ে গেছে, আমার ইচ্ছা করলেও আমি 5 নাম্বার বাটের নিডল পজিশন দিতে পারবো না। আচ্ছা, আরেকটা সিম্পল কথা যদি খাতায় লিখে রাখো খুব উপকার হবে, সেটা হলো যখন কোনো ওয়েলস আমরা দেখব যে সেই ওয়েলসে কখনোই নিট বা টাক লুপ তৈরি হয় নাই, অনলি মিস লুপ তৈরি হয়েছে। যখন দেখব কোনো ওয়েলসে কখনোই এরকম সারা জীবনেও নিট বা টাক তৈরি হয় নাই, শুধু মিস লুপ তৈরি হয়েছে, সেইখানে নিডল দেওয়ার কোনো মানে হয় না। আমরা এরকম ঘটনা ঘটাবো, রিব এবং ইন্টারলকে প্রচুর ডিজাইন হয় এরকম যে সেইখানে নিডলগুলোকে তুলে ফেলে দিই আমরা, কারণ হচ্ছে ওইখানে নিডল দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নাই। সেগুলো রিব এবং ইন্টারলকে গিয়ে আলোচনা হবে। আমি আগেই বললাম সিঙ্গেল জার্সিতেও একই ঘটনা ঘটবে। আমরা যদি এই যে 2259 এবং 2260 নাম্বার নিডলগুলোকে না দেই তাহলে একটা মার্ক আসবে, ফাঁকা মার্ক আসবে, যেটা মিস লুপের মতো দেখা যাবে কাপড়ের মধ্যে পরপর 2টা এবং পুরো ওয়েলস বরাবর।
আর যদি ভিন্ন দুইটা নিডল দিয়ে দিই 1 আর 2, তাহলে 1 আর 2 নাম্বার ওয়েলস এর মতো দুইটা ওয়েলস তৈরি হবে, ফ্যাব্রিকের মতো একদম রাউন্ড ফ্যাব্রিক তৈরি হবে, এবং এখানে কোনো মানে ফাঁকা জায়গা থাকবে না, শুধুমাত্র একটা ভিন্ন ধরনের মার্ক থাকবে। আচ্ছা, এখন কোনটা প্রেফারেবল? আমরা কি 1 2 দিয়ে দেওয়াটা প্রেফার করব নাকি ফাঁকা রাখাটা প্রেফার করব? স্যার ফাঁকা রাখলে ভালো হবে স্যার। ফাঁকা রাখলে ভালো হয়। আচ্ছা, আর কেউ ভিন্ন মত আছে? স্যার ফাঁকা রাখলে ভালো হয়, কারণ স্যার এটা তো সিলিন্ড্রিকাল আকৃতির, তো স্যার এটাকে যখন কাটবো তখন ওই ফাঁকা বরাবর কাটলে স্যার ভালো হবে আর কি স্যার। ভেরি গুড, সুন্দর উত্তর। আর কারো ভিন্ন মত আছে? স্যার কিন্তু যদি ফাঁকা পজিশনটা স্যার বেশি হয়, এখানে তো দুইটা নিডেল আমরা সরাচ্ছি বা দুইটা নিডেল দিচ্ছি না, যদি এরকম হয় যে 5টা নিডেল আমার ফাঁকা রাখতে হচ্ছে, তখন সেটাই। খুব সুন্দর কোশ্চেন, আইডি 52। তোমাকে অনেক ধন্যবাদ, তুমি খুব সুন্দর কোশ্চেন করেছো। আচ্ছা, এখানে তাহলে আমাদের যেটা প্রেফারেন্স পাইলাম যে ফাঁকা রাখলে ভালো, কিন্তু যদি ফাঁকা না রাখি তাহলে একটা মার্ক আসবে। ওকে, এখন আমরা যদি চিন্তা করি যে এই ফ্যাব্রিকটা দিয়ে আমরা আসলে কি করব, এই ফ্যাব্রিকটা বানানো হয়ে যাওয়ার পরে এই ফ্যাব্রিকটা নিয়ে মানুষজন কি করবে? গার্মেন্টস বানাবে, রাইট? গার্মেন্টস যখন বানাবে তখন এই ফ্যাব্রিকটা কি এরকম টিউবুলার আকৃতিতেই থাকবে নাকি এটাকে কাটা হবে? এটা কাটা হবে স্যার। কাটা হবে। আমরা বিভিন্ন ইন্ডাস্ট্রিতে মিল ভিজিটে গিয়েছি, তাদের ওখানে মনে হয় আমরা দেখেছি যে ফ্যাব্রিক গুলোকে কাটার ব্যবস্থা আছে, একটা মেশিনই আছে যেটার নাম হচ্ছে স্লিটিং মেশিন, যে মেশিনে স্লিট করা হয়। তার মানে নিটেড ফ্যাব্রিক বানানো হয়ে গেলে এটাকে স্লিটিং করার একটা প্রশ্ন থেকে যায়। তো এই যে যখন আমরা কোনো একটা নিডল না দিব, ফাঁকা রাখবো, সেখানে এরকম একটা টানা মিস্ট ওয়েলস তৈরি হবে, যেখান দিয়ে ব্লেডটাকে ঢুকাই দিলে কাটাটা অনেক সহজ। এটাকে নিটিং এর পরিভাষায় বলা হয় স্লিটিং মার্ক। স্লিটিং মার্ক আমরা লিখে রাখতে পারি, স্লিটিং মার্ক। যখনই স্লিটিং মার্ক দেওয়া হয় ওই জায়গা দিয়ে ফ্যাব্রিকটা কাটতে খুব সহজ হয়। তাহলে আমাদের জন্য যদি ফ্যাব্রিকটা ওপেন ফিনিশ হয় তাহলে এখানে নিডল না দিয়ে ফাঁকা রাখাটা সুবিধাজনক। এটার মধ্যে কারো কোনো কনফিউশন আশা করি নাই। কিন্তু স্যার তাহলে একটা প্রশ্ন স্যার, নতুন কোশ্চেন অ্যারাইজ হয়েছে যেটা, সেটা হলো যে যদি 2 এর জায়গায় 3 4 5 6 বা এরকম আরো বেশি সংখ্যক নিডল ফাঁকা রাখার প্রশ্ন আসে, তখন কি করব? রাইট? কেউ বলতে পারবে তখন কি করব? স্যার একটা ইভেন মানে মাঝামাঝি একটা জায়গা থেকে কাটবো স্যার। আচ্ছা, না সেখানে যদি সবগুলো নিডল ফাঁকা রাখি তাহলে যেটা হবে, কাপড় তৈরি করতেও ঝামেলা হবে, কাপড় কাটতেও ঝামেলা হবে। এত বড় স্টিচিং মার্ক যদি থাকে, ব্লেড একবার এদিকে ঘুরে যাবে একবার এদিকে ঘুরে যাবে, যে কারণে মানে ব্লেড ঘুরবে না, ব্লেড তো ঘোরার সুযোগ নাই, ব্লেড তো ব্লেডের জায়গা থাকবে, কাপড় নড়ে যাবে এত বড় স্লিটিং মার্ক থাকলে। আমরা ম্যাক্সিমাম 1 2 3 নিডল পর্যন্ত স্লিটিং মার্ক রাখতে পারি। যদি মোটা কাপড় হয় তাহলে একটু বেশি রাখে, আর যদি চিকন কাপড় হয় তাহলে একটু কম রাখে, কারণ এত ফাঁকার দরকার পড়ে না। একটা ওয়েলস ফাঁকা রাখলেই যথেষ্ট, 2টা রাখা খুব সেফ। 3টা রাখতে পারে বাট একটু বড়ই হয়ে যাবে, এর চাইতে বেশি রাখলে একটু ঝামেলা হবে কাটতে। শুধু কাটতেই ঝামেলা হবে না, কাপড় বানানোর সময়ও কিছু কিছু ঝামেলা হবে। তাহলে স্যার এখন একটা প্রশ্ন স্যার। হ্যাঁ স্যার যখন আমরা কোনো নিডল ফাঁকা রাখবো না, অর্থাৎ স্যার 2260 নিডল আমরা ইউজ করব, তখন স্যার স্লিটিং মার্কটা কোন বরাবর হবে? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন। তাহলে আগের প্রশ্নটার উত্তর দেই, তারপরে একটা প্রশ্নের উত্তর দিই। হ্যাঁ, তোমার কোশ্চেনটা এর পরে উত্তর দিচ্ছি। জি স্যার। আচ্ছা, স্যার আমরা ওখানে যদি করি, হ্যাঁ বলো, ওই জায়গাটাতে যদি আমরা মিসলুপ ইউজ করি আর তারপর যদি এখানে তৈরি হয়, যে মানে ফেব্রিকটা তৈরি হবে, ওইটাকে যদি আমরা ওই বরাবর কেটে দেই, তাহলে এখানে যদি মানে সেল বেস টাইপের যদি তৈরি হয়, মানে আলাদা একটা মানে যে এক্সট্রা জায়গা তৈরি হয়, বুঝিনি, আরেকবার বলবা? মনে হয় তুমি ভালো একটা কথা বলেছো, আমি তোমার কথাটা বুঝি না, আরেকবার বলো। স্যার যদি আমি ওইখানে মানে মিসলুপ ইউজ করে যদি ফেব্রিকটা তৈরি করি ওই জায়গাটুকু এক্সট্রা জায়গাটুকু, তাহলে ওইখান দিয়ে আমি যখন কাটবো, কাটার পরে যে আবার যদি এক্সট্রা থাকে ওইটা আমি সেল বেস হিসেবে যদি নেই তাহলে এরকম হবে স্যার। কোথায় এক্সট্রা থাকবে? তোমার কোশ্চেনে তোমার কথাটা সুন্দর হয়েছে, তুমি একটু এক্সপ্লেইন করো কোথায় ফাঁকা মানে এক্সট্রা থাকবে কোথায়? কি আউট অফ নেটওয়ার্ক নাকি?
কোথায় কোশ্চেন কোডটা কোথায়? আচ্ছা, আমি খুঁজে পাচ্ছি না, যে কোশ্চেন করলো তাকে খুঁজে পাচ্ছি না, তার কথা শুনতে পাচ্ছি না। স্যার কি আবার ডিসকানেক্ট হয়ে গেছে? নেট সমস্যা হচ্ছে স্যার। তোরা কেউ রেসপন্স করলি না, ভাবলাম আমারই সমস্যা নাকি। নাকবির ব্রো, কোন পর্যন্ত শোনা গেছে? হ্যালো, স্যার প্রশ্ন শুনছি, অ্যানসার শুনিনি এখনো। কোন প্রশ্নটা শুনেছো? স্যার নেসা তানজিলের, আচ্ছা, ও সেলভেজের কথা বলছিল স্যার। সেলভেজ, ভেরি গুড, সুন্দর সুন্দর কথাই বলেছে, বাট আমি আরেকটু এক্সপ্লেনেশন চাইছিলাম ওর কাছ থেকে। আমি নিজে ডিসকানেক্ট হয়ে যাওয়াতে ও হয়তো বলেছে, আমি হয়তো শুনিনি। আরেকবার বলবে? স্যার জিনিসটা হলো আমি বলতেছি যে এক্সট্রা যে জায়গাটুকু থাকবে ওই জায়গায় যদি আমি মিস লুপ ইউজ করি, তারপর আমি যখন এটাকে স্লিটিং করব, স্লিটিং করার জায়গাটুকু থাকবে, যে ফেব্রিকটুকু থাকবে, ওটা আমি যদি সেল বেস হিসাবে কাউন্ট করি, যখন আমি উইথ মেজার করব, তখন আমি যদি এটাকে সেল বেস হিসাবে মেজার করি, তখন আমি বুঝতে পেরেছি। দেখো, আমরা একটা ফ্যাব্রিক ছিল গোল, এটাকে যখন মাঝখান দিয়ে কেটে ফেলবো তখন এটা এরকম সোজা হয়ে যাবে। এখন যেহেতু মিস লুপের জায়গা দিয়ে কাটছি, তাহলে এই জায়গাগুলোতে মিস লুপ থেকে যাবে, মানে সুতা বের হয়ে থাকবে, রাইট? যদি মিস লুপ থাকে আর কি। তো এখন যদি একটা দুইটা থাকে তাহলে এই সুতার সংখ্যাটা পরিমাণটা খুবই ছোট হবে, তার চোখে দেখাও যাবে না অনেক সময়। বাট যদি বড় মিস লুপ হয় তাহলে এই সুতাগুলি দেখা যাবে, ক্লিয়ারলি দেখা যাবে। তো এখন এই দুই প্রান্ত যখন যে বড় হবে, যখন 5-6টার বেশি যখন থাকবে আর কি, মানে তখন তো তোর তানজিল, হচ্ছে তোর কোশ্চেনটা আমি শুনি না, একবার বল। স্যারের কথা অনুযায়ী তখন তুই এটা স্লিট করতে পারবি না ইউজ ইউনিফর্মলি। তানজিল, হ্যাঁ তুই তো হচ্ছে স্যারের কথা অনুযায়ী এটা ভালো করে কাটতেই পারবি না। আচ্ছা তানজিল, তোর কোশ্চেনটা বল তো আরেকবার। কোশ্চেনটা হলো, যখন আমি অনেক বেশি হবে, তোর যখন এই নিডলের পরিমাণ যখন বেশি হয়ে যাবে, তখন আমি ওই জায়গাটা যদি লুপ মানে কি বলবো, এটা মিস লুপ ইউজ করে আমরা যখন ফেব্রিকটা তৈরি করব, তখন স্লিটিং করার সময় আমি যখন এই যে এক্সট্রা যে জায়গাটুকু থাকবে ওইটা আমি যখন উইথ মেজার করব, তখন আমি এটা সেল বেস হিসেবে কাউন্ট করে দেব, তখন আর এই ঝামেলা আর হবে না। আরেকটা কথা হলো যে এখানে তো এরকম মেইন করা যাবে ফেব্রিকের কিনা? কোনো ইয়া হচ্ছে না, মানে মেইন ফেব্রিকের ডিজাইনের তো কোনো তফাৎ হচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, এটা তো হচ্ছে না, তাহলে তো আর আমার সমস্যা হচ্ছে না। না, সমস্যা তো নাই। তাহলে আর তাহলে ফেব্রিক তো প্রোডিউসও করা যায়। তখন তো স্যারের কথা অনুযায়ী কাটতে গেলে তো সমস্যা হবে, স্লিট করতে গেলে ইউনিফর্মলি হবে না। না, স্লিট আমি ওই যে এক্সট্রা যে জায়গাটুকু হলো ওই বরাবর আমি করলাম স্লিটিংটা, মানে যে জায়গাটা এক্সট্রা হয়েছে স্লিটিং করার পরে যদি আমার আরো বেশি পরিমাণে থাকে, ওইটা আমি সেল বেস হিসেবে কাউন্ট করে ফেলাই দিলাম, ওটা আমি উইথে মেজার করলাম না। সরি, এমনি তো একটা ভালো ডিস্টার্ব করতেছে, জানি না কি হইছে। হ্যাঁ, কোথায় ছিলাম আমরা? হ্যালো, কথা কি শোনা যাচ্ছে? কোশ্চেনটা করেছিলাম স্যার। হ্যাঁ, যে কোশ্চেনটা ছিল, আমার কথা কি শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে স্যার। প্রথম কোশ্চেন যেটা ছিল সেটা হলো যে আমাদের যদি বেশি প্রয়োজন হয় ফাঁকা রাখার, তাহলে কি হবে, আর কয়টা পর্যন্ত ফাঁকা রাখবো? আমরা বলেছি 1, 2, ম্যাক্সিমাম 3 হতে পারে। এর চাইতে বেশি ফাঁকা রাখলে এটা একটু ঝামেলা হয় কাটতে, ঠিক আছে? এমনি ফ্যাব্রিক বানাতে হালকা একটু প্রবলেম আছে, ওটা সলভেবল, ওটা কোনো সমস্যা না। কিন্তু আমি যদি বেশি ফাঁকা রাখি তাহলে কি হবে দেখো, যখন আমরা ফ্যাব্রিক কাটবো, এই নিচ লুপটা লম্বা হলে পরে এই জায়গা দিয়ে সুতাগুলো বের হয়ে থাকবে। যদি বেশি লম্বা হয়, অনেকগুলো ওয়েলস যদি হয়, তাহলে এখানে দুই পাশেই কিছু সুতা ফাঁকা থাকবে। এবং যেই জায়গা দিয়ে কাটলাম, যেই জায়গা দিয়ে কাটা হলো তার সাইডটা কি সেলভেজ না? ফ্যাব্রিকের সেলভেজ। তার মানে আমি যেই জায়গায় কাটলাম তার দুই পাশের একদম প্রান্ত বরাবর যে ফ্যাব্রিক গুলো, সেই ফ্যাব্রিক গুলো আসলে আমরা গার্মেন্টসে ব্যবহার করব না, কারণ এটা কেটেই ফেলতে হবে। কারণ ফিনিশিং এর সময় এই দুই সেলভেজ ধরে অনেক টানাটানি হবে, এই জায়গায় কিছুটা নষ্ট হবে, ছিঁড়ে যাবে, ধরবে, টানবে।
তার মানে এই দুই সাইডের ফ্যাব্রিক আমরা কিন্তু ইউজ করতেছি না, সামান্য আধা ইঞ্চি বা 1 সেন্টিমিটার এরকম। তো তাহলে আমরা যখন এখানে কি বলে ওটাকে 6টা 7টা নিডল আমাদের এরকম ফাঁকা রাখার প্রয়োজন হবে, আমি সবগুলো ফাঁকা না রেখে আমি এই সাইডে কিছু নিডল দিলাম, এই সাইডে কিছু নিডল দিলাম, মাঝখানে ফাঁকা রাখলাম। এই ফাঁকা রাখার কারণে এই জায়গায় যে ডিজাইনের ভেরিয়েশন চলে আসলো, এই ভেরিয়েশন আমার মূল ফ্যাব্রিকে কিন্তু এফেক্ট করবে না, কারণ আমার এই ফ্যাব্রিকটুকু ব্যবহারই হবে না। তাহলে স্লিটিং মার্কের আশেপাশে 2-4টা নিডল যদি আমার প্রয়োজন হয় যে ডিজাইনের বাহিরে, তাহলে আমার সমস্যা নাই। যেমন আমার যদি এরকম হয় 6 বাটের নিডল, আমার 4টা নিডল ফাঁকা রাখতে হচ্ছে, তাহলে 4টা নিডল ফাঁকা না রেখে আমি যেটা করতে পারি, এই পাশের সাথে এই পাশের ডিজাইনটা মিলাবো। যেমন এখানে 4 শেষ হয়ে 1 হওয়ার কথা, 1 দিলাম, 2 দিলাম, এরপরে 2টা ফাঁকা রাখলাম, এরপরে এই পাশের সাথে 1 এর আগে হওয়ার কথা 4 দিলাম, তার আগে হওয়ার কথা 1 এটা দিলাম, 1 আর 3 এই 2টা নিডল আমি ফাঁকা রেখে দিলাম। তাহলে এটা আমার স্লিটিং মার্ক হিসেবে চলে আসবে। আমি কি বুঝাতে পেরেছি? জি স্যার। স্যার এটা একটু আবার বললে ভালো হয় স্যার। ওকে, আমি আরো ক্লিয়ারলি বলতেছি। দেখো আমার সিচুয়েশনটা হলো 1 নাম্বার পজিশনে নিডল আছে, 2258 নম্বরে নিডল আছে, এবারে 2টা পজিশন ফাঁকা। এখন এই 2টা পজিশন আমি ইচ্ছা করলে ফাঁকা রেখে দিতে পারি, এটা হচ্ছে আমার স্লিটিং এর সুবিধার জন্য। আবার যদি চাই যে না 1 আর 2 দিব, তাহলে 1 আর 2 দিতে পারি, এখানে আমার একটা মার্ক আসবে, সেক্ষেত্রে অবশ্যই কাটতে হবে এই বরাবর। তো সেক্ষেত্রে এখানে 2টা ফাঁকা রাখাটা আমাদের জন্য সুবিধাজনক। কিন্তু সিচুয়েশন যদি এরকম হতো যে আমার এমন একটা নিডল নাম্বারিং পজিশন, আমি 1 2 এদিকে চলে গেছে, এখানে 4টা পজিশন ফাঁকা, 1 2 3 4, আর এইখানে এসে মনে করো 2258 তে না এসে 2256 তে রিপিট ক্লোজ হয়েছে, এমন একটা সিচুয়েশন। তাহলে এখন এই 4টা পজিশনে আমি তো 6টা নিডল বসাতে পারতেছি না। আচ্ছা, দেখা যাচ্ছে না বোধহয় না? এখানে মনে করো 1, এখানে 2, 1 2 3 4, এই হলো ফাঁকা, আর এটা হচ্ছে 2256। ক্লিয়ারলি 2256 আর 1 2 এভাবে গেছে। তাহলে এখানে এই যে 4টা পজিশন ফাঁকা আছে, কিন্তু আমাকে বসাতে হবে 6টা নিডল। আমি কিভাবে বসাবো? 6টা নিডল বসাতে হবে, 4টা পজিশন ফাঁকা আছে। আমি এইটা আর এইটা স্লিটিং মার্কের জন্য নিডল আউট করে দিব, স্লিটিং মার্ক, আর এইখানে একটা নিডল বসাই দিব, এখানে একটা নিডল বসাই দিব। এখন কোন নিডল বসাবো দ্যাট ইজ নট সো ইম্পর্টেন্ট, আমি যে কোনো নিডল বসাইতে পারি, কারণ যেই জায়গা দিয়ে কাটা হবে তার ঠিক আগের ওয়েলস জীবনেও কোনো ফ্যাব্রিকে বা গার্মেন্টস হিসেবে ব্যবহার হবে না, ফ্যাব্রিকের মধ্যে ওটা অতটা ইম্পর্টেন্ট না। তারপরেও আমরা কি করব, আমরা যেহেতু 2256 পরে রিপিট যেহেতু এখানে শেষ, তারপরে রিপিটটা হচ্ছে 1, তাহলে 1 বসাবো এখানে, আর এরপরে এখানে রিপিট শুরু হয়েছে 1 দিয়ে, তার আগেরটা হওয়ার কথা 4, তাহলে এখানে দিব 4। আমি কি বুঝাতে পারছি? যদি 1 আর 4 না বসায়, 1 আর 1 বসায় বা 2 আর 2 বসায়, কোনো সমস্যা কিন্তু নাই, কারণ হচ্ছে এখানে যেহেতু স্লিটিং হচ্ছে, ঠিক তার পাশের নিডলটাতে আমাদের আসলে কোনো কাজ নাই। ওকে জি স্যার, বুঝতে পেরেছি। ওকে, তাহলে এখন এই কনসেপ্টটা ব্যবহার করে আমরা যদি এখন বলি যে এটা হচ্ছে আমাদের নিডল অ্যারেঞ্জমেন্ট, এখন আমাকে বলতে হবে 1 নাম্বার বাটের নিডল, 2 নাম্বার বাটের নিডল, 3 নাম্বার বাটের নিডল, 4 নাম্বার বাটের নিডল কয়টা লাগবে। তাহলে এখন আমাদের হিসাবটা করতে হবে। কিভাবে হিসাবটা করব? প্রথমে এখানে দেখবো স্যার 6টা নিডল আছে স্যার, তাহলে 6 দ্বারা 2260 কে ভাগ করে তার 2/6 6 দ্বারা 2260 কে ভাগ করবা, হ্যাঁ করতেই পারো। না স্যার, আগে স্যার 2260 কে 6 দ্বারা ভাগ করব না স্যার। স্যার আগে স্যার 2260 এর আগে স্যার মানে 6 দ্বারা বিভাজ্য এটা বের করে নিব স্যার।
আরে পেঁচাও কেন? স্যার আমার 373 হয় আরো আর ভালো দুইটা জানো। এক্সট্রা থাকে আর কি। একবারে 22 কে 6 ভাগ করবা নাকি? জি স্যার, সই ভাগ করলে 373 4টাকে হয় এবং এক্সট্রা রেখে দেবো স্যার, 256 নিয়ে 2256 নিয়ে কাজ করবো আমরা। 376 আসে স্যার। স্যার 373 না 376 নিয়ে যদি করি স্যার, 376টা নিডেল হবে 2 মানে 2, 3 আর 4 নাম্বারের নিডেলের জন্য, আর 1 নাম্বারের জন্য হবে স্যার 1128টা। কিভাবে এরকম করে করলে বলো, আমাদের তো লিখতে হবে। স্যার আমি যখন 2260 কে মানে এই যে 6 দ্বারা ভাগ করছি, তখন আমার 100 নাম্বারটা আসে যে 376.30 আসে, তখন আমি 376টা নিয়ে কাজ করছি। 376টাকে ধরে 76টা হচ্ছে ফুল রিপিট হবে। হ্যাঁ এবং জি স্যার, এত প্যাটে না করে আমরা যদি সহজে করি তাহলে হয় না, যেরকম 6টা হচ্ছে repeat, 6টার মধ্যে 11টা 1 ও 3 বার ইনটু 2260, তাহলে আসে কত? 1128 স্যার। 1128 জি স্যার, এটাই বেস্ট। এখন এই দশমিকের পরে যা আসছে তার চেয়ে 1 বা 2 বাড়ায় নেই, কারণ আমাদের তো একটা দুইটা নিতে বেশি নিতেই হবে, তাহলে 1 বাড়ায় নেই। বুঝো নাই? নো রেসপন্স। আপনি কি 2260 কে স্যার জি ভাগ স্যার, করছেন? জি স্যার বুঝছি। 2260 কে ভাগ করলে স্যার 1130 আসে তো। 1130 30 আসবে স্যার। দেখো 1130 তো আসবে। জি স্যার। 3/6 ইনটু 2260 সমান সমান কত আসে? 1130 স্যার। দশমিক দশমিক নাই স্যার, এটা কোনো ডাইরেক্ট দশমিক নাই স্যার। স্যার এবার পরের গুলো করতে স্যার দশমিক চলে আসবে। পরের গুলোতে দশমিক আসবে, তাহলে এটার মধ্যে দশমিক নাই কেন? স্যার কারণ স্যার আমাদের এখানে 0.5 চলে যায় স্যার, এই জন্য বলছিলাম প্রথমে আমরা ওই যে তানজিল যেটা বলছিল আর কি, যে আমরা 2260 কে 6 দিয়ে ভাগ করব। কোনো সমস্যা নাই, যদি দশমিক চলে যায় তাহলে খুবই ভালো, 1130 কি হবে। এরপরে করো 2 নম্বরে আসতেছে কয়বার? একবার 6 এর মধ্যে, তাহলে 2260 কত আসে? কত আসে? স্যার 376 পয়েন্ট সামথিং আসে স্যার। 376 পয়েন্ট সামথিং, ওকে। তারপর স্যার বাকিগুলো সেম সেমই আসবে স্যার। 376। আচ্ছা, এখন দশমিকের পরে বেশি আসতেছে, কারণ হচ্ছে আমাদের একটা ভাঙা রিপিট আছে। তাহলে এখন এটার জন্য ভাঙা রিপিটে আমাদের জন্য সহজ সমাধান হচ্ছে দশমিকের পরে যাই থাকবে 1 বাড়াই নিব, সেক্ষেত্রে 377 377 377, কিন্তু যোগ করে দেখা যাবে যে 1 বেশি হয়ে যাবে। স্যার নিডল বেশি হয়ে যাচ্ছে স্যার। ওকে, এই 1 বেশি হলে কোনো সমস্যা নাই, কারণ আমরা বুঝতেছি যে এখানে এই কি বলে ওটাকে ফ্র্যাকশনের জন্য একটা একটা করে বেশি নেওয়া হয়েছে, এই জন্য এখানে বেশি আসছে, এটাতে কোনো প্রবলেম নেই। আর যদি অ্যাকুরেটলি হিসাব করতে চাও তাহলে ওই যে প্রথম যে বললো ওইভাবে করতে হবে, কিন্তু দেখো আসলে অ্যাকুরেটলি হিসাব করার আসলেই প্রয়োজন আছে কিনা। আমরা যদি এভাবে হিসাব করি তাহলে আমাদের কাজ হয়ে যাবে, কারণ একটা দুইটা নিডল বেশি আমাকে আনতেই হবে। আমি যে হিসাবটা দরকার আমার এর চেয়ে কম না যেন না হয়, এর চেয়ে বেশি 10টা বা 15টা নিডল আমি বেশি আনবো, কারণ কাজ করতে গিয়ে দেখা যাবে মেশিন শুরু করার আগে দিয়ে একটা নিডল ভাঙছে। সো ওইটা প্রবলেম নেই। আর যদি এক্স্যাক্টলি অ্যাকুরেটলি হিসাব করতে চাও তাহলে যেটা করতে হবে, সবার প্রথমে বের করতে হবে নাম্বার অফ রিপিট, কয়টা রিপিট আসবে। হয়ে গেল, এখানে দেখা যাচ্ছে না, আমি কোথায় মুছবো, এখানে মুছবো। প্রথমে বের করতে হবে নাম্বার অফ রিপিট, কয়টা রিপিট হবে সেটা বাই করতে হবে। 2260 ডিভাইডেড বাই 6, যা আসবে সেটা হলো রিপিট সংখ্যা। এরপরে এখান থেকে অবশেষ আসবে, সেটা হলো এক্সট্রা নিডল। এক্সট্রা নিডলের মধ্যে কয়টা আবার রাখবো হচ্ছে আমার সিটিং মার্ক, আবার কয়টা নিডল দিব সেটার হিসাব আসবে। তারপরে কত রিপিট, প্রতি রিপিটে কয়টা করে লাগতেছে সেটা দিয়ে গুণ করে এখানে পাবো, প্লাস ওই যে এক্সট্রা নিডলের মধ্যে এই বাটের কয়টা লাগবে সেটা যোগ করে দিতে হবে। ওই হিসাবটা একটু জটিল হয়ে যায়, এই জন্য আমি ওটা ক্লাসে বলি না, কিন্তু আমি যেটা বলি এভাবে করতে পারো। আর যদি তোমরা খুব অ্যাকুরেটলি হিসাব করতে চাও তাহলে এই হিসাবটা করতে পারো, যেটা যার খুশি। আমি পরীক্ষার সময় এইভাবে যদি কেউ করে দেয়, একটা নিডল, দুইটা নিডল, তিনটা নিডল যদি বেশি আসে সমস্যা নাই, ফুল মার্কস পাবে, সমস্যা হবে না। Am I clear? জি স্যার। আমাদের কোশ্চেন যেগুলো ছিল সেগুলো অ্যান্সার পেয়েছি আমরা।
স্যার ওই যে ওইটা হলো না স্যার, ওই যে 260টাই যদি স্যার থাকে, সবগুলো যদি কোনো ইয়ে না থাকে, মিস কোনো নিডল না থাকে, তখন স্যার স্লিটিং মার্ক কোথা থেকে দিব স্যার? যে কোনো জায়গায় স্লিপিং মার্ক দিব আমরা। এই যে একটু আগে যেটা বুঝাইলাম, যে যখন ফ্যাব্রিকটা কেটে ফেলা হবে তাহলে তার আগে এবং পরে কিছু জায়গা তো ব্যবহার হবে না। যখন আমি একদম মিলে গেছে যে আগেরটার মধ্যে, তাহলে আমার পুরোটার মধ্যে মিলে গেছে, যে কোনো এক জায়গায় একটা বা দুইটা নিডল ফাঁকা করে দিব, ওই জায়গা দিয়ে স্লিপিং করে দিব। এটাতে কোনো সমস্যা নাই। ওই জায়গায় একটা রিপিটকে আমি অটোমেটিক্যালি ভেঙে দিচ্ছি, সমস্যা নেই। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, ভেরি গুড। তাহলে এবার আমাদের গেল হিসাবটা হচ্ছে নিডলের হিসাব। এবার আমরা যাব হচ্ছে ক্যামের হিসাব, যে আমার কতগুলো ক্যাম বক্স এবং কতগুলো ক্যাম লাগবে। আমি যেহেতু ক্যাম অ্যারেঞ্জমেন্ট করে ফেলেছি, নিডলটা আমি মুছে ফেলতেছি, নিডল নোটেশনটা মুছে ফেলতেছি। আমি এবার ক্যামের হিসাবে যাব। ক্যামের হিসাব করার পরে আমাদের আজকে ক্লাস শেষ করব। স্যার ছোট্ট একটা কথা স্যার। কি স্যার, তাহলে যদি আমরা অ্যাকুরেট হিসাব করে, আমি মানে স্যার যদি 2256 নিয়ে কাজ করে আমি, তবে বাকি যে 4টা এক্সট্রা থাকতেছে, ওই 4টার মধ্যে 2টা স্লিটিং মার্কের জন্য রাখলে আর 2টা মিলাই দিলে তো হয়ে যাবে আমার। বাকি দুইটা যে কোনো নিডল বসাতে হবে, 1 আর 4 বসাইতে পারো। হ্যাঁ হ্যাঁ 1 আর হ্যাঁ 1 স্যার, সেটাই মানে ওটাই বললাম, ওটা করলে কোনো সমস্যা হবে না তো স্যার? না, ওটা জাস্ট মেনশন করতে হবে যে তুমি কোনটাতে এক্সট্রা বসিয়েছো। মানে 257 নাম্বার আর 259 নাম্বার এরকম আর কি। হ্যাঁ, এই দুইটাতে কোন কোন নিডল বসিয়েছো ওটা জাস্ট মেনশন করতে হবে, যে একটা রিমার্ক দিতে হবে, বিশেষ দ্রষ্টব্য যে এখানে 1 এবং 4 ব্যবহার করা হয়েছে স্লিপিং মার্কের দুই পাশে এক্সট্রা নিডল গুলো। আচ্ছা, এবার আমরা যেটা পেলাম যে নিডল গুলোকে আমরা বসিয়ে ফেলেছি, এবার আমাদেরকে ক্যাম বক্স বসানোর পালা। আমরা এখানে পেয়েছিলাম যে আমাদের এই কাপড়টা তৈরি করতে মিনিমাম ক্যাম বক্স লাগবে হচ্ছে 4টা। এখন এই মিনিমাম ক্যাম বক্স যদি 4টা লাগে, তাহলে আমি 1 থেকে শুরু করব, 2 3 4 এরকম করতে 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 88 নাম্বার ক্যাম বক্সে এসে আমার রিপিট শেষ হবে। এরপরে 90 পর্যন্ত আরো দুইটা, একটা ডোর থাকবে। এখন এই দুইটা ক্যাম বক্সে কি হবে আর ডোরে কি হবে আর 88 পর্যন্ত কি হবে, সেইগুলো আমরা একটু হিসাব করব। তাহলে সবার প্রথম যেটা লাগবে আমার, সেটা হলো অ্যাক্টিভ ক্যাম বক্স অথবা অ্যাক্টিভ ফিডার অথবা ক্যাম বক্স লিখতে পারো। কয়টা হবে? স্যার 88টা। 88 আসবে কিভাবে হিসাব? হিসাবটা কিভাবে আসবে? 88 সংখ্যাটা আসতে হবে তো। এখন তো দেখে বুঝতে পারতেছি, সব সময় তো আর দেখে বুঝতে পারবো না। 90 কে 4 দিয়ে ভাগ করব, তারপর যে পূর্ণ সংখ্যাটা আসবে ওইটা নিব শুধু। হ্যাঁ, তাহলে 90 কে 4 দিয়ে ভাগ করব। 4 আসছে হচ্ছে নাম্বার অফ ফিডার, নাম্বার অফ ক্যাম বক্স ইন রিপিট। জি স্যার। তাহলে এখন আমাকে অ্যাক্টিভ ফিডার বের করতে হবে। অ্যাক্টিভ ফিডার বের করার আগে আমার যেটা লাগবে সেটা হচ্ছে নাম্বার অফ রিপিট। রিপিট বের করব হচ্ছে নাম্বার অফ ক্যাম বক্স, নাম্বার অফ ক্যাম বক্স আর হচ্ছে নাম্বার অফ ক্যাম বক্স ইন রিপিট। তাহলে এখানে আমার টোটাল ক্যাম বক্সের সংখ্যা 90 আর নাম্বার অফ ক্যাম বক্স ইন রিপিট হচ্ছে 4। তাহলে এটা আসতেছে কত? 22 পয়েন্ট সামথিং, যেটা ইকুয়াল টু কত, 22 না 23? 23 নিলে তো স্যার বেশি হয়ে যাবে স্যার। 23 নিতে পারবো না, যতই হোক 22.9 হইলেও 23 নিতে পারবো না, 22ই নিতে হবে, কমাইতে হবে সব সময়। ঠিক আছে, এবার এই যে নাম্বার অফ রিপিট, এই নাম্বার অফ রিপিট যেটা বের হলো, সেই নাম্বার অফ রিপিট ইনটু নাম্বার অফ ক্যাম বক্স ইন রিপিট।
তাহলে এটা আসতেছে কত 22 ইন্টু 4 সমান সমান 88 শেষ। তাহলে এবার ক্যাম বক্স অ্যাক্টিভ হলো 88টা আর রিপিট আসতেছে 22টা। এখন তাহলে আমাদের হিসাব করতে হবে 90 89 90 এবং 0 এই তিনটাতে কি থাকবে, ক্যাম থাকবে, কি ক্যাম থাকবে? মিস ক্যাম স্যার। মিস ক্যাম কেন থাকবে? কারণ এটা ইনঅ্যাক্টিভ স্যার। রিপিট উল্টা পাল্টা হয়ে যাবে স্যার। তাহলে মিস ক্যাম দিতে হয়। আমরা এটা গত ক্লাসের আগের ক্লাসে আলোচনা করেছি, ওটা নিয়ে আর আলোচনা করার দরকার নাই, ওটা আমাদের আলোচনা শেষ। এবার এই সবগুলো ক্যাম বক্স মিলায় নিট ক্যাম কয়টা, টাক ক্যাম কয়টা, মিস ক্যাম কয়টা লাগবে হিসাব করো। স্যার টাক ক্যাম লাগবে 88টা, মিস ক্যাম লাগবে 88টা, আর স্যার এডিট স্যার মিড ক্যাম লাগবে স্যার 166টা স্যার। 166 স্যার 166। 166 একটু এক্সপ্লেইন করো কেমনে আসলো হিসাব। স্যার দেখছি যে স্যার রিপিটে কয়টা নিট ক্যাম আছে, মিস ক্যাম আছে, এটা সব রিপিটে স্যার 8টা নিট ক্যাম, মিস ক্যাম 8টা নিট ক্যাম, তো টাক ক্যাম আছে 4টা আর মিস ক্যাম আছে 4টা স্যার। তাহলে এখন কেমনে এগুলা রিপিট নাম্বার দিয়ে গুণ করছি স্যার। রিপিট কত? স্যার 22টা। 22টা। মিস ক্যাম একটু বেশি লাগবে স্যার, কারণ হচ্ছে ওই যে মিস ক্যাম দুইটা বেশি লাগবে, 90 আর 0তে অ্যাড করব স্যার, এর জন্য। কয়টা বেশি লাগবে? স্যার 12টা বেশি লাগবে স্যার, 12টা বেশি লাগবে। কত হয় স্যার? 100টা হয়। 100? ওইটা 100 100 হয় স্যার। টোটাল কত হয়? ওইটা 100 হবে না, 76 হবে তো উপরেরটা। ওইটা 166 না 176 হবে। 76। হ্যাঁ হ্যাঁ, এটা 176। জি স্যার 176 হবে। টোটাল কত আসে? $364 হবে মনে হয়। 364। আমাদের টোটাল ক্যাম বক্স কয়টা? 90টা। 91। 91 সহ 91টা। ডোর ক্যাম 91 তে কত হয়? 364 হয়। 364। তার মানে আমার টোটাল ক্যাম 4টা করে যদি ট্র্যাক হয় তাহলে 91টা ক্যাম বক্সে 364টা, তোমাদের হিসাব করে বের হচ্ছে 364। তার মানে মিলে গেছে। এরপরে আসছে প্রতি রিপিটে হচ্ছে তোমার টাক ক্যাম আছে 4টা, মিস ক্যাম আছে 4টা। হিসাব ঠিক আছে কিনা দেখো, এটা গুনে দেখো। 1 2 3 4, 1 2 3 4, আর নিট ক্যাম আছে 1 2 3 4 5 6 7 8। তার মানে হিসাব মিলে গেছে। তাহলে এরকম, এটা বুঝে না এরকম কেউ আছে একটু হাত তুলো, তাহলে আমরা। স্যার মিস ক্যাম 12টা কিভাবে আছে? স্যার একটু আপনি একটু এক্সপ্লেইন করুন 12টা এখানে কিভাবে হলো? ওকে, ভেরি গুড। এই কোশ্চেনটাই তো দরকার। এটা হচ্ছে আমাদের 88 পর্যন্ত, মানে এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নেই। এখন 88 পর 89 90 0 এই তিনটা ক্যাম বক্সে কি থাকবে? ফাঁকা থাকবে। ও আচ্ছা, 3 4 মিস ক্যাম থাকবে স্যার। 3 4 এর জন্য স্যার 12টা।
মিস ক্যাম থাকতে হলে প্রতি ক্যাম বক্সে 4টা করে দিতে হবে। কেন 4টা করে দিতে হবে? একটা করে দিলে হবে না? চার বাটে নিডেল আছে আলাদা যেহেতু 4টা ট্র্যাক অ্যাক্টিভ, 4টাই দিতে হবে। যদি একটা 2টা ট্র্যাক অ্যাক্টিভ থাকতো তাহলে 2টা করে দিতাম, যদি 3টা ট্র্যাক অ্যাক্টিভ থাকতো তাহলে 3টা করে দিতাম। সেক্ষেত্রে হিসাবের মধ্যে 12টা না এসে 3 3 9টা আসতো। যদি 2টা অ্যাক্টিভ থাকতো তাহলে 3 2 6টা আসতো। ক্লিয়ার? এখানে কি 91 স্যারের ডোর ক্যাম সহ, তাই না? জি জি, ডোর ক্যাম বক্স কোন মেশিনে নাও থাকতে পারে, কোন মেশিনে 2টাও থাকতে পারে। প্রশ্নে যদি ডোর ক্যাম সংখ্যা না উল্লেখ থাকে, তুমি যদি ডোর ক্যাম না ধরো কোনো সমস্যা নাই। যদি লেখা থাকে যে 2টা ডোর ক্যাম আছে, ডোর ক্যাম বক্স আছে, তাহলে তোমাকে 2টা ধরতে হবে। যদি নাই বলা থাকে তাহলে নাই। আর যদি বলা থাকে যে না তুমি ডোর ক্যাম বক্স ধরে নাও, তাহলে তুমি একটাও ধরতে পারো, 2টাও ধরতে পারো, সেটা মেনশন করে দিবা যে ডোর ক্যাম বক্স কয়টা ধরেছে। কারো কোনো কনফিউশন আছে? না স্যার। তাহলে আমরা আজকে ক্লাসে কি শিখলাম? যে আমরা যে কোনো ডিজাইনের জন্য কয়টা নিডল লাগবে, কোন বাটের কয়টা নিডল লাগবে, এবং হচ্ছে কয়টা ক্যাম লাগবে, কি ধরনের কয়টা ক্যাম লাগবে, নিট ক্যাম কয়টা, টাক ক্যাম কয়টা, মিস ক্যাম কয়টা, সেই হিসাবটা করতে পারবো। সেই হিসাবটা আমরা শিখে ফেলবো। তাহলে আমরা যে কোনো ডিজাইনের ফ্যাব্রিকের জন্য নিডল অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, ক্যাম অ্যারেঞ্জমেন্ট করতে পারবো, এগুলোর ক্যামের হিসাব করতে পারবো, নিডলের হিসাব করতে পারবো, এবং সেই অনুযায়ী স্টোরে চেয়ে নিতে পারবো যে আমার এই ফ্যাব্রিকটা বানাতে এই রিকোয়ারমেন্ট আছে, আমাকে দিতে হবে। আমি সেগুলো অনুযায়ী মেশিনে সেট আপ করতে পারবো এবং ফ্যাব্রিক বানাতে পারবো। পারবো? ইনশাআল্লাহ পারবো স্যার। আমাদের যখনই প্র্যাকটিক্যাল শুরু হবে ইনশাআল্লাহ, তখনই আমাদের এটা কিন্তু একটা পার্ট অফ প্র্যাকটিক্যাল, যে আমরা মেশিন খুলে একটা তোমাদের হাতে দিয়ে দিই যে তোমরা নিজেরা ডিজাইন করো। সেক্ষেত্রে আমাদের ল্যাবের অ্যাভেলেবেল ইনভেন্টরি দেখতে হবে যে কয়টা কি ক্যাম আছে ফ্রি এবং কি ধরনের নিডল আছে, বাট সেই অনুযায়ী তোমরা নিজেরা নিডল অ্যারেঞ্জমেন্ট, ক্যাম অ্যারেঞ্জমেন্ট করে নতুন ফ্যাব্রিক বানাবা নিজেরা নিজেদের মেশিন। তো তখন এই হিসাবগুলো কিন্তু কাজে লাগবে। আর ফ্যাক্টরিতে গিয়ে যখন কাজ করবা তখন তো হিসাব কাজে লাগবে। কারো কোনো কনফিউশন না থাকলে আমাদের আজকের ক্লাসের আলোচনা এখানেই শেষ করব। স্যার ছোট্ট একটা প্রশ্ন ছিল স্যার। অবশ্যই স্যার, আমরা যখন ওই যে নিডল অ্যারেঞ্জমেন্ট করছিলাম স্যার, আমরা যখন এক বাড়ায় ফেলছিলাম তো আমাদের তো 2261টা হয়ে গেছিল। তাহলে স্যার ক্যাপাসিটি তো সারা পুরো সিলিন্ডারের 2260টা মানে পাশাপাশি, তাহলে একটাকে স্যার দিতে কোনো প্রবলেম হবে না? আমরা তো নিডল দিব না, ওটা দিব না, ওটা দেব না দিব না, স্যার। সমস্যা আমরা তো দিব না। আমরা রিকোয়ারমেন্ট বলছি যে 2263টা নিডল দেন। এখন কোন বাটের কয়টা লাগবে ওখানে আমরা একটা করে বাড়ায় নিছি যা লাগবে। তো ওটা কম পড়বে না, বেশি হইলে থেকে যাবে, সমস্যা তো নাই। ওটা বাদ দিয়ে দেবো আমরা, মানে ওটা অ্যারেঞ্জমেন্টে আনবো না। থেকে যাবে, সমস্যা নাই। প্রত্যেক মেশিনের সাথেই কিছু কিছু নিডল থাকে এক্সট্রা। এক্স্যাক্টলি যা লাগবে তা তো চাওয়া হয় না, 10টা 20টা করে বেশি নিডল চাওয়া হয়। ঠিক আছে? কারণ হচ্ছে নিডল যদি একটা ইনস্ট্যান্ট ভেঙে যায় আর এই নিডলটা যদি এখন স্টোর থেকে তুলে তারপর লাগাইতে হয়, তাহলে মেশিন কতক্ষণ বসে থাকবে? মেশিনেই কিছু এক্সট্রা কি বলে ওটাকে অ্যাকসেসরিজ হিসেবে কিছু নিডল দেওয়া থাকে। তাহলে এখন আমাকে আসলে চাইতে হবে এর চেয়ে বেশি, মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে এটা। ঠিক আছে স্যার? আমরা যদি স্যার 2258 যেহেতু রিপিটটা কমপ্লিট হয়ে গেছিল, 59 আর 60 ফাঁকা রাখছিলাম, তো আমরা যদি 59 আর 60 যদি 1 আর 2 দিয়ে দিই, স্প্লিট হচ্ছে না, এছাড়া আর কোনো প্রবলেম হবে কিনা? যদি স্প্লিটিং করতে চাই কোনো না কোনো জায়গায় মার্ক রাখতে হবে। মার্ক না রাখলে কাটা যাবে, কিন্তু একটু ঝামেলা আছে, আমি একটু এক্সপ্লেইন করি। যদি তুমি কাপড়টা টিউবুলার হিসেবে ব্যবহার করো তাহলে মার্ক না থাকলে সমস্যা নাই, বরং স্লিটিং মার্ক থাকলে সমস্যা। আর যদি স্প্লিটিং মার্ক না রাখি, তাহলে যখন ফ্যাব্রিকটা কাটা হবে একই লাইন বরাবর, একই ওয়েলস বরাবর কাটা হবে, এটার কোনো নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তখন এলোমেলো ভাবে কাটা হবে। মনে করো এই হচ্ছে ফ্যাব্রিকের ওয়েলস লাইন, যেহেতু কোনো মার্ক নাই তাহলে এটা ফ্যাব্রিকটা এরকম ভাবে কাটবে। সেক্ষেত্রে তুমি যদি স্লিপিং মার্ক না রাখো তাহলে এই দিকে যে তুমি যে এক্সট্রা 2টা নিডল দিয়ে দিছো কিন্তু রিপিট মিলে নাই, এই মার্কটা কিন্তু থেকে গেল।
স্লিপিং মার্ক না দিয়ে স্লিপিং করা যায়, কিন্তু সেক্ষেত্রে লাইনটা মেনটেন হবে না। সেই ক্ষেত্রে যেটা করতে হবে, অবশ্যই আমার রিপিটটা মিলাই দিতে হবে, কোনো মার্ক থাকা যাবে না যদি আমি স্লিপিং মার্ক না রেখে কাটতে চাই। আর যদি আমার এরকম স্লিপিং মার্ক রাখি তাহলে আমার কোনো সমস্যা নাই, স্লিপিং মার্ক বরাবর কেটে যাবে ফ্যাব্রিক। ক্লিয়ার? আমার কোশ্চেনটা ছিল কি জানো, আমি হারাই ফেলছি কোশ্চেনটা। স্যার আমি যদি স্লিটিং নাই করতে চাই, যদি স্যার টিউবুলার ফেব্রিক ইউজ করতে চাই, সেক্ষেত্রে যদি রাখতে চাই তাহলে তো ভেজাল আছে। ভেজালটা হলো এই জায়গায় তো মার্ক থেকে যাবে, মার্ক তো রাখা যাবে না, ঠিক আছে? জি স্যার। তো সেক্ষেত্রে তুমি কি টিউবটা দিয়ে পুরোটা টিউব আকারে ফেব্রিক হবে, মানে গার্মেন্টস, কিছু গার্মেন্টস জি স্যার, জি স্যার, আমার একটা টি-শার্টই আছে স্যার পুরো টিউবুলার ফেব্রিক। টি-শার্ট আছে যেগুলোর সাইড সিন থাকে না। তো এই সমস্ত ক্ষেত্রে এইখানে মার্ক থাকলে পরে ভালো সমস্যা, এটা হবে না। সেক্ষেত্রে ওই নিডল নাম্বার অনুযায়ী রিপিট মিলে এরকম মেশিন বের করতে হবে অথবা অর্ডার দিয়ে বানাতে হবে। তবে যে সমস্ত গার্মেন্টস গুলো সাইড সিন থাকে না, টিউবুলার ফর্মে ব্যবহার হয়, সেগুলা বেশিরভাগই সিঙ্গেল জার্সি বেসিক স্ট্রাকচার ব্যবহার করা হয়, যেখানে রিপিট মিলার কোনো প্রবলেম থাকে না, ঠিক আছে? আর ডিজাইন ফ্যাব্রিক যেগুলো হয় সেগুলো বড় বড় ডায়ার মধ্যেই হয়, এবং সেগুলো টিউব যদি থাকেও সেক্ষেত্রে এই মার্কটাকে এক সাইডে রেখে এই দুই ভাঁজওয়ালা ফ্যাব্রিক সাইডে রেখে তারপরে প্যাটার্ন কাটতে হবে, তাহলে এই যে স্লিপিং মার্কটা এক সাইডে থেকে যাবে। এরকম যদিও কখনো রাখা হয় না। জি স্যার। প্রশ্ন কি ক্লিয়ার হয়েছে নাকি বুঝতে পারো না? কোথায় বুঝতে পারো না বললে আমি জি স্যার, বুঝতে পারছি স্যার। যাই দিব, সমস্যা নেই। আর কার কোনো কোশ্চেন আছে? না স্যার। কোনো কোশ্চেন নাই? ওকে, তাহলে যেটা করতে হবে, আমাদের বাসায় বসে বসে নিডল অ্যারেঞ্জমেন্ট, ক্যাম অ্যারেঞ্জমেন্ট প্র্যাকটিস করতে হবে, এবং হচ্ছে এই কতগুলো নিডল লাগবে কোন বাটের এবং কতগুলো ক্যাম লাগবে কোন বাটের, সেটার হিসাব বের করতে হবে। আচ্ছা, এটার জন্য আমি একটা শীট দিব সিঙ্গেল জার্সি ফ্যাব্রিকের নোটেশন দিয়ে, আজকেই দিব ইনশাআল্লাহ। আর শীট দিতে দেরি হলে তোমরা স্পেন্সারের বই দেখবা, সেখানে অনেক ডিজাইন আছে। স্পেন্সার সাহেবের বইয়ে যে ডিজাইনগুলো আছে সেগুলো নিডল অ্যারেঞ্জমেন্ট এবং ক্যাম অ্যারেঞ্জমেন্ট এবং তার নিডলের এবং ক্যামের হিসাবগুলো করে ফেলবা। এটাই প্র্যাকটিস, ঠিক আছে? নেক্সট ক্লাসে এটা নিয়ে আর আলোচনা হবে না, নতুন টপিকে যাব আমরা, ঠিক আছে? জি স্যার। জি স্যার। ওকে, স্যার সেশন ক্লোজ করব। কোশ্চেন আছে? স্যার ওই আইডি 66 এর কারেন্ট চলে গেছে একটু আগে, ও বলছে এটা বলে দিতে আপনাকে। আইডি 66 অ্যাটেন্ড করেছিল তো? ক্লাসে অ্যাটেন্ড করেছিল না? হ্যাঁ, ক্লাসে অ্যাটেন্ড করেছিল স্যার, প্রথম 40 মিনিট ছিল, একটু আগে চলে গেছে। প্রথম 40 মিনিট থাকলে অ্যাটেন্ডেন্স হয়ে গেছে, সমস্যা নাই। ওকে স্যার, ঠিক আছে স্যার। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।